স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. অলরাইট, সো আমাদের আসলে মোটামুটি একটা ল্যাবের আউটলাইন আছে, আমরা আসলে ওইটা ধরেই আগাবো। সো আমরা আজকে শুরু করব লিনাক্স শেল স্ক্রিপ্টিং, লেটার অন দ্যাট নেক্সট ল্যাবগুলোতে আমরা সিকুয়েন্সিয়ালি সিস্টেম কলস, থ্রেড অ্যান্ড সিনক্রোনাইজেশন এগুলো দেখব, এবং অ্যাসেসমেন্ট থাকবে, প্রজেক্ট থাকবে, অ্যাসাইনমেন্টস থাকবে। সো এগুলাতে আসলে আমরা পুরো ল্যাবটা কন্ডাক্ট করব। সো বেসিক্যালি যেটা হয় যে অ্যাসাইনমেন্টস থাকে, অ্যাসাইনমেন্ট হচ্ছে দুইটা আছে, দুইটা অ্যাসাইনমেন্টে আপনার টোটাল মার্ক হচ্ছে 8। দেন হচ্ছে একটা টার্ম প্রজেক্ট সাবমিট করতে হয়, যেটা আসলে মার্কস হচ্ছে 10। আর এছাড়া হচ্ছে ল্যাব অ্যাসেসমেন্ট আছে। ল্যাব অ্যাসেসমেন্ট হচ্ছে আপনারা হচ্ছে ল্যাবে আগে যা যা পড়ানো হয়েছে সেটার উপরে একটা দুইটা হয়তো আমরা ল্যাব অ্যাসেসমেন্ট ইন পারসন কন্ডাক্ট করি। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে আমাদের এখানে টেন্টেটিভ ডেডলাইন অনুসারে, টাইমলাইন অনুসারে অ্যাসেসমেন্ট 1 হবে প্রবলি ফেব্রুয়ারি 28 টু মার্চ 5th-এর মধ্যে একটা টাইমে অ্যাসেসমেন্ট 1 হবে। দেন হচ্ছে অ্যাসেসমেন্ট 2 হবে মে 2nd টু 7th এর মধ্যে। অ্যাসেসমেন্টগুলো বেসিক্যালি হচ্ছে ইন পারসন ক্লাস, আগে যেগুলো পড়ানো হয়েছে সেগুলো থেকে আমরা বেসিক্যালি আপনাদেরকে টপিক মেনশন করে দিব, সেখান থেকে আসলে আপনাদেরকে ক্লাসের ভিতরে একটা প্রবলেম সলভ করতে হবে। সো এই হচ্ছে অ্যাসেসমেন্ট, এবং অ্যাসাইনমেন্ট তো বুঝতেই পারতেছেন, এটা আপনাদেরকে এটাও আমরা প্রোভাইড করব। সো এটা আপনারা আসলে করে জমা দিবেন। আর লাস্টে হচ্ছে টার্ম প্রজেক্ট। টার্ম প্রজেক্টটা হচ্ছে আমরা আসলে গ্রুপ করে দিব, 2জন বা 3জনের একটা গ্রুপ হবে। সো তাদেরকে আসলে সাবমিট করতে হবে। এই হচ্ছে মোর অর লেস মার্কিং প্রিটি মাচ। এগুলো আসলে আপনাদেরকে গ্র্যাজুয়ালি সবকিছু প্রোভাইড করা হবে। এই পর্যন্ত কারো কোনো কনসার্ন আছে কিনা বলেন। Sir, assessment is your paper based, not software based. বুঝি নাই, অ্যাসেসমেন্ট So assessment is paper based, not software বা কিছু সাথে করতে হবে। অবশ্যই আমাদেরকে ইয়ে করে দেখাইতে হবে, কিছু একটা কোড করে দেখাইতে হবে, বা যেটা আসে আর কি সামনে, এটা আসলে আস্তে আস্তে আমরা ইয়ে করব, এক্সপ্লেন করব অ্যাসেসমেন্ট ইন ডিটেইলস কি হবে না হবে এভরিথিং। ওকে স্যার। আচ্ছা, সো অ্যাসেসমেন্ট হলো, অ্যাসাইনমেন্ট হলো, প্রজেক্ট হলো, এই তিনটা ক্রাইটেরিয়াতে মার্ক ডিস্ট্রিবিউশন হবে। এবং এখানে আমাদের কিছু জিনিস আসলে খুব ক্লিয়ার আইডিয়া থাকা দরকার, যে আমাদের একটা অ্যাটেন্ডেন্স পলিসি আছে। সো 90%-এর নিচে আসলে অ্যাটেন্ডেন্স পলিসি থাকলে আমরা আসলে সেই ক্ষেত্রে সেই স্টুডেন্টের আসলে ফাইনাল এক্সামে বসার কোনো ইয়ে থাকে না, পারমিশন থাকে না, বার্ড হয়ে যায়। সো প্লিজ বি কেয়ারফুল, ল্যাবে মিস করেন না। 3-1-এ যেহেতু ওভারঅল পলিসিগুলা মেনটেন করা হচ্ছে, সো এগুলো একটু প্লিজ কাইন্ডলি ফলো করেন, নাহলে কিন্তু পরে ঝামেলা হইতে পারে, বিশেষ করে অ্যাটেন্ডেন্সটা, ঠিক আছে? সো যেটা ইম্পর্টেন্ট টু এক্সপ্লেইন, যে নো মেকআপ আর অ্যাপ্লিকেবল ফর দ্য ল্যাব অ্যাসেসমেন্ট। সো ল্যাব ক্লাসে যে অ্যাসেসমেন্টটা হবে সেটার কোনো মেকআপ দেওয়া হবে না, ঠিক আছে? ধরেন আপনার এই তারিখের অ্যাসেসমেন্ট 1-এর কোনো একটা টাইম, অ্যাসেসমেন্ট 1 যেদিন হবে আমাদের ক্লাসটা 28 ফেব্রুয়ারি টু 5 মার্চের ভিতরে। সো আমি একটু যদি ক্যালেন্ডারে যাই, এই যে দেখেন আমাদের হইতেছে ফেব্রুয়ারি, তো এই যে ফেব্রুয়ারি 28 থেকে 5 মার্চ, তার মানে আমাদের 28 তারিখে ল্যাবটা পড়তেছে, প্রথম অ্যাসেসমেন্টটা পড়তেছে আমাদের ফেব্রুয়ারি 28 তারিখে, ঠিক আছে? সো এই দিনের পরে কিন্তু অন্য কোনো দিন কিন্তু এই অ্যাসেসমেন্টটা নাও হবে না। হ্যাঁ, এটা কিন্তু ওই দিনই ডান। সেম গোস ফর অ্যাসেসমেন্ট 2 অ্যাজ ওয়েল, ঠিক আছে? এটা হচ্ছে 2nd মে টু 7th মে। সো আমরা যদি মে মাসে আসি, মে মাসেরও 2 তারিখ, ঠিক আছে? প্রত্যেকটা অ্যাসেসমেন্টের ফার্স্ট ডেতেই আমাদের আসলে ল্যাবটা পড়তেছে। সো এর বাইরে কিন্তু আমরা কিন্তু অন্য কোনো টাইমে অ্যাসেসমেন্টটা আর নিব না। এবং এটা কিন্তু এরকম কিছু করার সুযোগ নাই যে অন্য ল্যাবের সাথে স্যার অ্যাসেসমেন্টে অ্যাটেন্ড করে আসবো, এটাও কিন্তু হবে না। হ্যাঁ, অন্য কোনো ল্যাবের সাথে কিন্তু অ্যাসেসমেন্ট অ্যাটেন্ড করার কোনো রুলস নাই। সো আপনার ডেডিকেটেড সেকশনে আপনাকে অ্যাসেসমেন্টের জন্য বসতে হবে। বাট যদি কোনো প্রবলেম বা কিছু থাকে, উই উইল সি দ্যাট লেটার। আচ্ছা আচ্ছা, এটা কি হলো? আচ্ছা, আমার কি ইয়েতে সমস্যা নাকি? ওকে,
সো এটা একটু মাথায় রাখবেন অ্যাসেসমেন্টের বিষয়টা। দেন হচ্ছে লেট সাবমিশন প্রজেক্ট বা এইগুলা আসলে পসিবল না, কারণ ওই যে আমাদের হচ্ছে শিটগুলা সাবমিশনের ফর্মগুলা সেন্ট্রাল থাকে মোস্ট অফ দ্য কেসেসে। সো সেন্ট্রালি যদি আসলে ওই সাবমিশন ফর্মটা অফ করে দেয় তাহলে কিন্তু আসলে প্রজেক্ট লেট সাবমিশন আসলে কিন্তু নেওয়ার কোনো সুযোগ নাই। মানে আমাদেরকে কিন্তু পরে রিকোয়েস্ট করে লাভ হবে না যে স্যার আপনি একটু ইয়ে করেন, যে এটা কিন্তু আমাদের কাছে না, সো এটা সেন্ট্রালি কন্ট্রোল হয়। সো মেকআপ ভাইবাস আসলে এটা সেম, যে অ্যাপ্লিকেবল না, কারণ সবার একটা গ্রুপ করে দেওয়া হবে, সো সবাই কাজগুলো ভাগ করে নেবেন। এবং লাস্টলি যেটা অলরেডি বলা হয়েছে যে 90% অ্যাটেন্ডেন্স রুলস, সো এটা আপনাদেরকে মোরললেস আসলে ফলো করতে হবে। ঠিক আছে, সো এই হচ্ছে মোস্ট অফ দ্য ডিসকাশন। অ্যাটেন্ডেন্স পলিসি স্ট্রিক্ট, বাকি যা যা আছে সব কিছু তো বলাই হলো। সো এই পর্যন্ত যা যা বলছি, কারো কোনো কনফিউশন থাকলে বলেন। এনিওয়ান? No, sir. ওকে, সো আজকে আমরা যে ল্যাবটা আসলে কন্ডাক্ট করার কথা সেটা হচ্ছে যে ব্যাশ স্ক্রিপ্টের। সো আরেকটা জিনিস, একটু ইম্পর্টেন্ট একটা জিনিস বলে রাখি, যে আপনাদের বাক্সে ইফ আই এম নট রং অলরেডি সি এর উপরে বেসিক ভিডিও দেওয়া আছে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে। আপনারা বাক্স চেক করছেন কিনা আমি জানি না। সো বাক্সে কিন্তু আসলে দেওয়া আছে। আমাদের আসলে এই কোর্সে বেসিক সি শেখানো হবে না, বেসিক সিটা আপনাকে বাক্সে দেওয়া টিউটোরিয়ালগুলো থেকে আসলে শিখে নিতে হবে। অ্যাজিউমিং যে আপনারা যেহেতু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারেন, সো ইট শুড বি ইজিয়ার ফর ইউ টু সুইচ টু অ্যানাদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো জাভা জানলে আসলে সি জানতে খুব একটা পেইন হওয়ার কথা না, কিছু এদিক সেদিক রাইট অ্যান্ড লেফট পয়েন্টারের কিছু কনসেপ্ট আছে, জাস্ট ওগুলো একটু দেখলে হয়। সো বেসিক যে ফান্ডামেন্টাল সি এর যে নলেজ সেটা আপনাকে নিজে পড়ে শিখে নিতে হবে, এটা আসলে আলাদা করে ল্যাবে কভার করা হবে না, ঠিক আছে? এটা আমাদের ল্যাবের স্কোপের ভিতরে নাই। সো আপনাকে ওই বাক্সের ভিডিওগুলো যেগুলো দেওয়া আছে ওগুলো অলরেডি ফলো করবেন, সো আপনি বেসিক সি শিখে যাবেন আর কি, ঠিক আছে? সো এই হচ্ছে সোফার। আর আরেকটা জিনিস একটু বলি, ল্যাবের কিছু কিছু সি রিলেটেড কনসেপ্ট কিন্তু আসলে এক্সামে কাজে লাগে, হ্যাঁ। থিওরি এক্সামে কিন্তু সামটাইমস এগুলো একটু একটু হলেও কাজে লাগে, যে যে এটা আসলে মানে সামটাইমস কিছু নিশ কনসেপ্ট হয়তো ল্যাবের থিওরিতে সামটাইমস আসে, বাট নট এট অল। বাট আইডিয়া থাকা ভালো আর কি, ঠিক আছে? ফর এক্সাম্পল যদি বলি যে একটা থ্রেডের একটা কোড দিতে পারো, ওইখানে তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা সিনট্যাক্স হয়তো লিখছে, জাস্ট সেইং আর কি। এটা সামনে আস্তে আস্তে আপনারা এক্সপোজড হবেন আরো ফার্দার ডিটেলসে। এনিওয়ে, সো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে লিনাক্স শেল প্রোগ্রামিং। সো কারো কোনো আইডিয়া আছে হোয়াট ইট ইজ? এনিওয়ান? ওকে, সো স্যার, ইয়েস। আজকে আমাদের কি কোনো ইভ্যালুয়েশন হবে? না, আজকে কোনো ইভালুয়েশন নাই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, ওকে, সো লিনাক্স শেল প্রোগ্রামিং আসলে বেসিক্যালি কি জিনিসটা আমরা একটু যদি জানার বা বোঝার চেষ্টা করি, যে many people says that Linux is a command based operating system, so many of think it is not user friendly, but it is not true. uh, Linux GUI based graphical user interface based OS with a shell which is much more powerful than its counterpart. So শেল স্ক্রিপ্টিং বা শেল প্রোগ্রামিং এর ওয়ান অফ দ্য কোর অ্যাসপেক্ট হচ্ছে যে এটা আসলে খুব পাওয়ারফুল, ঠিক আছে? মানে শেল থেকে আপনি ডিরেক্টলি কার্নেলের সাথে ইয়ে করে ইন্টারাকশন করে আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারেন, অনেক কাজ করা নিতে পারেন, অনেক ফাস্টার জিনিসপত্র প্রসেস করতে পারেন, যেটা আসলে আপনি যদি একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখে আসলে করার ট্রাই করেন, সামটাইমস ইট ইজ নট কনভিনিয়েন্ট অ্যাট অল,
লাইক আমরা যে ট্র্যাডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে আসলে কাজ করি, ওর আসলে একদম কার্নেল লেভেলে যে পুরো জিনিসটা এক্সিকিউট করে আনতে বেশ ভালো লাগে, টাইম লাগে, এফিসিয়েন্সি রিলেটেড ইস্যুস তো আছে, বাট শেলে ইটস ভেরি এফিশিয়েন্ট। সো আমরা তো মানে শেলের সাথে একটু পরিচয় করা দেওয়ার জন্য আমি যদি জিজ্ঞেস করি, আমরা তো কমান্ড লাইনের সাথে পরিচিত, রাইট? নাম শুনছি কমান্ড লাইন, সিএমডি লেখা যায়, এরকম কিছু নাম শুনছি? Yes, sir. বাট আমার স্ক্রিন তো শেয়ার আছে, রাইট? Yes, sir. ওকে, সো আমরা যদি সিএমডি লিখি আসলে আমাদের কাছে এরকম একটা জিনিস আসে। সো এইখান থেকেও আমরা আসলে চাইলে আমরা যে ডে টু ডে লাইফে আমরা যত কাজ কারবার করি, আমরা আসলে এই কমান্ড লাইন থেকেও সব কাজ করতে পারি। ঠিক আছে, কোন একটা ফাইল এক্সিকিউটেবল ফাইল যদি আমরা রান করতে চাই, যেটা আসলে আমরা মাউসে ডাবল ক্লিক করে রান করতেছি, বা কোন একটা ফোল্ডার আমি যদি দিতে চাই, আই ক্যান ডু অল দ্য স্টাফ দ্যাট আই ওয়ান্ট টু ডু। সো বেসিক্যালি আপনার হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং যেটা আমার আসলে দরকার, এই জিনিসগুলো আসলে করা যায়। সো লিনাক্সের ক্ষেত্রেও জিনিসটা সেম, লিনাক্সেরও আমরা কমান্ড লাইন থেকে জিনিসপত্র আসলে কাজ কারবার করতে পারি। সো আমাদের এই কোর্সের আসলে ওএস হিসেবে আমরা আসলে লিনাক্সকে আসলে প্রেফার করতেছি। সো প্রথমে আসলে বলি যে মানুষ অনেকভাবে আসলে লিনাক্স অ্যাক্সেস করে তাদের ডিভাইসে। একটা হচ্ছে আপনার উবুন্টু সেটআপ করে না, ওই যে ভার্চুয়াল বক্স সেটআপ করে। সো ভার্চুয়াল বক্স জিনিসটা কি, যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ভিতরে একটা ভার্চুয়াল মেশিনের মতো ক্রিয়েট করে, যেখানে জাস্ট আপনার একটা লিনাক্সের ডিস্ট্রো আপনি রান করতে পারেন। ঠিক আছে, ডিস্ট্রো বলতে কি বোঝাচ্ছি, যে আমরা তো বুঝতেছি যে লিনাক্স একটা কার্নেল। সো এইটা আসলে অনেকগুলা ডিস্ট্রিবিউশন আছে। ঠিক আছে, যেমন একটা হচ্ছে উবুন্টু, একটা হচ্ছে ফেডোরা, একটা হচ্ছে আর্চ লিনাক্স, মেলাগুলা আছে, একটা হচ্ছে লুবুন্টু একটা আছে, আরো আরো অনেকগুলো আছে। ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্ট্রো আছে, এগুলোকে ডিস্ট্রিবিউশন বলে। ঠিক আছে, সো আমার যে লিনাক্স কার্নেলটা, এটা টপ অফ দা লাইনে হচ্ছে, এরা হইতেছে একটা, চিন্তা করতে পারেন যে একটা অ্যাবস্ট্রাকশন বা ইন্টারফেস ক্রিয়েট করছে, যেটা দিয়ে আমরা হইতেছে লিনাক্সের কার্নেলটাকে অ্যাক্সেস করে আমরা বিভিন্ন কাজ করতেছি। সো অনেকগুলো আছে আসলে ডিস্ট্রো, অনেকগুলো আছে, একটা দুইটা না, মেলাগুলো আছে। মানুষ অনেকগুলো ডিস্ট্রো বলতে ডিস্ট্রিবিউশন বলে, ডিস্ট্রিবিউশন বানাইছে। সো আমরা হচ্ছে উবুন্টুটা ইউজ করব। সো এইখানে যে সেটআপ প্রসিডিউরটা আছে, এটা ইউ ক্যান ফলো, এটা ফলো করে আসলে আপনি চাইলেই এটাকে খুব ইজিলি ইনস্টল করতে পারবেন, যে ইউজিং এ ভার্চুয়াল মেশিন। ম্যাডাম আমরা কি দেখাই, ডাব্লিউএসএল দেখাই? আচ্ছা, এনিওয়ে, সো আরেকটা ওয়ে আছে, এটা আমি ইউজ করি, এটা আমি ছাড়া আরো মেলা মানুষ ইউজ করে, যে যাদের আসলে এই ভার্চুয়াল বক্স, ভার্চুয়াল মেশিন এগুলো ইনস্টল করতে একটু বিরক্ত লাগে, তাদের জন্য আরেকটা কমফোর্টেবল একটা ওয়ে আছে, ডাব্লিউএসএল। ঠিক আছে, হোয়াট ইজ ডাব্লিউএসএল? ডাব্লিউএসএল এর সাথে কেউ পরিচিত আছি? কেউ নাম শুনছি? ওকে, হ্যাঁ বলেন। না স্যার, শুনি নাই। আচ্ছা, উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স। সো এটা হইতেছে উইন্ডোজ যারা মাইক্রোসফট যখন বানাইছে, তারা আসলে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট বানাই দিচ্ছে, যেখানে লিনাক্সের সব কাজ তুমি করতে পারবা। এটা ওরা আর কি এইভাবে করে ডিজাইন করে দিচ্ছে। সো এটাকে আসলে আমি যেটা করব, আমি আমার পিসি থেকে এনাবল করতে পারি, খুবই ইজি। আপনারা চাইলে কিছু ভিডিওসও দেখতে পারেন, ইজিলি পাবেন যে কিভাবে লিনাক্স উইন্ডোজ ডাব্লিউএসএল অ্যাক্টিভ করতে হয়। মানে সিম্পল অ্যাপ্রোচ হচ্ছে উইন্ডোজ ফিচার, এটা লিখবেন। ঠিক আছে, দেখেন উইন্ডোজ ফিচার, যখন আমি এখানে সার্চ অপশন লিখছি, টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ, এটা আসে। সো এখানে আসার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা হচ্ছে আপনার ভার্চুয়াল মেশিন প্ল্যাটফর্ম। ঠিক আছে, এটা এনাবল করতে হবে, জাস্ট এখানে একটা টিক মার্ক দিবেন, ভার্চুয়াল মেশিন প্ল্যাটফর্ম, এটা এনাবল করবেন। আর আরেকটা হচ্ছে উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স, এটা ডাব্লিউএসএল, এইটাকে একটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে এখানে ওকে দিলে একটা ইনস্টলেশন প্রসেস টেক প্লেস করবে। ঠিক আছে, খুবই ইজি। মানে নর্মালি আমি আসলে ওই এইখানে যেমন এত কিছু করা লাগবে, এই যে ভার্চুয়াল মেশিনের জন্য এই সেটআপ টেটআপ দেওয়া লাগবে, আপনার আসলে অত প্যারা ট্যারার কিছু নাই। আপনি জাস্ট এইগুলা যদি অ্যাভয়েড করতে চান, দ্যাটস এ ভেরি ইজি ওয়ে, উইন্ডোজের ভিতরে আছে। সো এটা যখন অ্যাক্টিভ হয়ে যায়, তখন বেসিক্যালি আপনি এই যে দেখবেন যে লিনাক্স উবুন্টু, এখান থেকে আপনি চেক করতে পারেন যে লিনাক্সের
ডিস্ট্রোটা দেখা যাচ্ছে কিনা। সো আমি যদি একটু আবার যাই, কিছু জিনিস আমি একটা জিনিস দেখাইতে চাই। সো আমি যদি এই যে নিচে আসি, উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স, সো একটু যদি পড়েন কি লেখা আসছে, প্রোভাইড সার্ভিসেস অ্যান্ড এনভায়রনমেন্টস ফর, আচ্ছা চলে গেছে, provide services and environments for running native user mode Linux shells and tools on Windows, ঠিক আছে। সো লিনাক্সের ফ্যাসিলিটি, লিনাক্স মোডে সবকিছু রান করার জন্য উইন্ডোজের ভিতরে একটা সিস্টেম ওরা ডেভেলপ করে দিছে। সো আপনাদের বেসিক্যালি যত কমান্ড টমান্ড আছে অ্যান্ড এভরিথিং ইউ ক্যান ডু ইট। সো এইটা ইনস্টল করা হয়ে গেলে, উইন্ডোজ টার্ন অফ অর উইন্ডোজ ফিচার অন করা হয়ে গেলে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা একটু কষ্ট করে কমান্ড লাইনে আসবেন। কমান্ড লাইনে আসার পর আপনারা যেটা করতে পারেন, WSL ডাবল ড্যাশ স্ট্যাটাস, এটা যদি লেখেন তাহলে দেখবেন যে আপনার আসলে এখানে ইনস্টল করা আছে কিনা, যে উবুন্টু WSLটা আসলে কোন ডিস্ট্রোতে চলতেছে, সাবসিস্টেমটা আমি ইউজ করবো বাট কে চালাচ্ছে। সো যদি না থাকে তাহলে আপনি হচ্ছে WSL ইনস্টল বা WSL আপডেট যেটা আছে আপনি এটা ট্রাই করতে পারেন। এটা করলে বেসিক্যালি হচ্ছে আপনার এই ইয়েটা ইনস্টল হয়ে যাবে। আমার যেহেতু ইনস্টল করা আছে, সো আমাকে অলরেডি দেখাচ্ছে যে আমার আসলে উবুন্টু ইনস্টল করা আছে, এবং ডিফল্টভাবে আপনার জন্য উবুন্টু ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। ভয় পাওয়ার কিছু নাই, আপনারা এখনই করে দেখতে পারেন, ইট শুড ওয়ার্ক। সো এই গেল হচ্ছে আপনার মোটামুটি লিনাক্সের ইনস্টলেশন। দেখেন কোনো বাড়তি কোনো ঝামেলা নাই। আই ডিডন্ট হ্যাভ টু ডু আ লট অফ থিং, জাস্ট ওইখান থেকে দুইটা জায়গায় টিক মার্ক দিয়ে ওকে দিছি, আর WSL স্ট্যাটাস চেক করে WSL ইনস্টল দিব, আই এম গুড টু গো, আমাকে আর তেমন কিছু করতে হবে না। ওকে, সো নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে আপনার উবুন্টু কমান্ড লাইনটা লাগবে। ওটা আসলে আমরা চাইলে এখানেও লিখতে পারি, এই জায়গাটাতেও লিখতে পারি, বাট আমরা আসলে প্রেফার করব যে আমরা আসলে ওইখান থেকে আসলে সব কিছু করি। সো এটার জন্য যেটা করতে হয়, মাইক্রোসফট স্টোরে যাব। মাইক্রোসফট স্টোরে যে আমি যদি এইখানে উবুন্টু লিখি, উবুন্টু লিখলে দেখবেন একটা রেজাল্ট আসতেছে। সো এটা বলতেছে কি, ইনস্টল এ কমপ্লিট উবুন্টু টার্মিনাল এনভায়রনমেন্ট ইন মিনিটস উইথ উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স। সো আপনাকে একটা টার্মিনাল দিবে, যেমন কমান্ড লাইন ওরকম একটা উবুন্টুর একটা নিজস্ব টার্মিনাল আছে, ওই টার্মিনালটার একটা অ্যাক্সেস আপনাকে দিবে। সো এটা ইমিডিয়েটলি এখানে ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। দ্যাটস ভেরি ইজি, ইউ ডোন্ট হ্যাভ টু ডু আ লট অফ থিং। সো এটা যখন ইনস্টল হয়ে যাবে তখন হচ্ছে আপনি এইখানে যদি কোথাও একটা ক্লিক করেন, ইউ উইল সি যে উবুন্টু ড্রপডাউনে, ঠিক আছে। সো দেখেন আমার হইতেছে অলরেডি সেট আপ করা ছিল, সো আমাদের আসলে তেমন কিছু, আমাকে আসলে তেমন কিছু করতে হচ্ছে না। সো আপনাকে হয়তো আপনাকে বলবে ইউজার নেম দিতে, যখন উবুন্টুটা সেট আপ করবেন তখন আপনাকে ইউজার নেমটা চাবে, পাসওয়ার্ড চাবে। সো পাসওয়ার্ডটা লেখার সময় আপনি আসলে কিছু দেখবেন না, আপনি পাসওয়ার্ড টাইপ করলে আপনি আসলে কিছু দেখতে পারবেন না। সো ওইটা নিয়ে আসলে ভয় পাবেন না, যাই হ্যাঁ আমি তো পাসওয়ার্ড দেখতে পারতেছি না। সো ওটা হচ্ছে যে ওরা পাসওয়ার্ডটা হাইড করে রাখে, তো আপনি যে পাসওয়ার্ডটা লিখবেন ওইটা জাস্ট আরেকবার রিটাইপ করলেই ইউ আর গুড টু গো, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি সাবসিস্টেম ফর লিনাক্স এর সেটআপ। সো এরপরে হচ্ছে যে আমরা এই যে দেখেন আমার ইউজার নেম হচ্ছে আসিফ হাসান। সো নেমিং নিয়ে একটা কনভেনশন আছে, নেমিং সবকিছু স্মল লেটারে হইতে হবে। যেমন আমার নেম আমি এ বড় হাতের দিব, এইচ বড় হাতের দিব, এটা লিনাক্সের মধ্যে যে ইয়েটা আছে, রেজেক্সটা আছে, রেগুলার এক্সপ্রেশন, ওইটা আসলে সাপোর্ট করে না। ওইটাকে আসলে বাইপাস করতে হয় একটা কমান্ড দিয়ে, বাট সেটা করার হ্যাসেল আসলে আমি নিতে চাইনি, আমি আসলে এর জন্য স্মল লেটার দিয়ে সবকিছু লিখছি। এই পর্যন্ত যা যা বলছি এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? মানে বুঝছি আমি কি বলছি এতক্ষণ? Yes, sir. জি স্যার। যদি না বুঝি তাহলে একবার বলেন যে স্যার আমি আসলে আপনার কথা বুঝি নাই, বা আমি আসলে কনফিউজড হয়ে গেছি স্যার আপনি যেটা যেটা বলছেন। আমি এত কিছু, মানে আমি স্লো যাব সমস্যা নাই, বাট ইউ হ্যাভ টু মেনশন যে স্যার এই জায়গাটাতে আসলে বুঝি নাই, ঠিক আছে। ওকে, সো এই পর্যন্ত গেল। কেউ কিছু বলছে? মেসেজ, স্যার ও হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে, নো প্রবলেম।
সো আপনি যখন উইন্ডোজটি WSL টি ইনস্টল করে নেবেন কমান্ড লাইন থেকে, আপনার কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা চাবে কমান্ড লাইনে, আপনি জাস্ট ওইটা দিয়ে আপনি ইউ আর গুড টু গো। সো ওকে, এবার আমরা স্লাইডে আসি। কি কি আছে না আছে, আমাদের মেইন কাজ হচ্ছে আজকে আমরা কিছু কমান্ডস দেখব। এই কমান্ডসগুলোতে কি করা যায়, আমার পিসিতে কি কি করা সম্ভব, আমি সেই জিনিসগুলো দেখব। এগুলা নিয়ে আজকের আমাদের ডিসকাশন। সো আমরা যদি একটু এটাকে ট্যাব বাই ট্যাব ভাগ করি। ওকে, সো আমরা একটু দেখি প্রথমে কি বলতেছে, টাইপ ইউ নেম। এটা টাইপ করলে কি আসে আমরা একটু দেখি। সো ইউজার নেম বা কিছু একটা টাইপ করলে লিনাক্স আসতেছে, এবং এটা কে টাইপ করতেছে সেটা যদি দেখতে চাই সেটার জন্য একটা কমান্ড আছে হু এম আই। আমার নাম দেখাচ্ছে আসিফ হাসান, আমি এটা প্রিন্ট করছি বা কিছু একটা। সো এটাকে বিভিন্ন ভাবে ভেঙে ভেঙে লেখা যায়, হু পরে স্পেস এম আই, আপনারা এগুলো ট্রাই করতে পারেন, ইউ আর গুড টু ডু দ্যাট। হু লিখতে পারেন বা এটসেট্রা, ইউ ক্যান সরি হু লিখলে দেখেন এই যে দেখাচ্ছে ইউজার কয়টা সময় লিখছে, সব কিছু দেখাচ্ছে। সো এরপরে যে জিনিসটা আসে, একটু বলি যে যারা আসলে ডিফারেন্ট ইয়েতে অ্যাপ্লাই করবেন ফিউচার গ্র্যাজুয়েশনের পরে, যে বিভিন্ন ক্লাউড রিলেটেড যে জবগুলা বা ডেভঅপস বা এটসেট্রা এগুলা যেগুলো আছে, এখানে কিন্তু সবকিছুই মানুষ মোস্ট অফ দ্য কাজ কিন্তু কমান্ড লাইনে করে, এবং দুনিয়ার মেজরিটি কাজ কিন্তু আসলে আমরা এরকম ক্লিক করে করে করতে পারি না। হ্যাঁ, এটা অনেক কিছুই আছে এটার ইউজার ইন্টারফেস আসলে এক্সিস্ট করে না। সো এটা আপনাকে আসলে ওই কমান্ড লাইনেই সবকিছু এক্সিকিউট করতে হবে কমান্ড লিখে লিখে। সো ভাইবেন না যে এই ল্যাবের টাস্কটা আসলে এই ল্যাবে সীমাবদ্ধ, এবং অনেক ইন্টারভিউতে কিন্তু আসলে কমান্ড লাইনের কিছু জিনিসপত্র, বেসিক জিনিসপত্র জিজ্ঞেস করা, যে একটা ফাইল কিভাবে ক্রিয়েট করবা, একটা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করবা, এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে কিভাবে যাবা, কপি করবা কিভাবে, এইগুলা বেসিক কিছু জিনিসপত্র অনেক ইন্টারভিউতে আসলে জিজ্ঞেস করে। সো একটা সিম্পল আমরা যদি একটা ফাইল ক্রিয়েট করতে চাই তাহলে একটা অপশন হচ্ছে টাচ। সো টাচ CSC321 ল্যাব, আমি যদি লিখি একটা এমটি ফাইল ক্রিয়েট হবে। ঠিক আছে, এই ফাইল স্ক্রিন দেখা যাচ্ছে না। বুঝি নাই। স্যার হ্যালো, স্ক্রিন দেখতে পাচ্ছি না আসলে। আচ্ছা, বাকিদেরও কি সেম প্রবলেম? নো স্যার, দেখা যাচ্ছে স্যার। আমার এই স্ক্রিনটা কি দেখা যায় যে দুই ভাগে ভাগ করা, একটাতে উবুন্টুর ইন্টারফেস আর একটাতে আপনাদের মিটের চ্যাট? ইয়েস স্যার, ইয়েস দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, আচ্ছা তাহলে স্যার, আমি আবেদন করি। ওকে, ম্যাডাম থ্যাংক ইউ একটু স্যার। দেখেন এটার কানেকশন। ওকে ওকে, যেখানে ছিলাম সেখানে আসি। সো টাচ CSC321 ল্যাব, এটা যদি দেই, আমি যদি এলএস করি, আমি আসলে যদি দেখি, আমি এখানে অনেক কিছু ফাইল আসলে ক্রিয়েট করছি। সো এই জায়গাটার ভিতরে এই দেখেন এই ফাইলটা দেখা যাচ্ছে। ঠিক আছে, টাচ দিয়ে যেটা ক্রিয়েট করলাম CSC321 ল্যাব। ঠিক আছে, এখানে আরো অনেক ফাইল আছে, সেটার মধ্যে আসলে এটা দেখা যাচ্ছে। অলরাইট, সো এখন আমরা যদি আসলে চিন্তা করি যে আসলে এটার ভিতরে কি আছে, এটা একটু দেখব। সো আমরা যেটা করতে পারি, সিএসসি দেখেন এখানে একটা সুবিধা হচ্ছে, আপনার কিবোর্ডে ট্যাব নামে একটা বাটন আছে। ঠিক আছে, সো এটা যদি ক্লিক করেন আপনাকে অটো সাজেস্ট করতে থাকে, যে সিএস লেখার পরে তখন সি দিয়ে যতগুলো নাম আছে এটার ভিতরে একটাই পাইছে, ও এটাকে সাজেস্ট করছে। সি এর পর আমি কিন্তু পুরাটা লিখি নাই, জাস্ট ট্যাব ক্লিক করছি, পুরাটা চলে আসছে। সো ক্যাট দিয়ে হইতেছে আপনার, যদি এখানে কোনো টেক্সট থাকতো বা ফাইলে কিছু থাকতো সেটা দেখা যেত। যেহেতু আমি একটা এমটি ফাইল ক্রিয়েট করছি, সো এখানে কিছু দেখা যাচ্ছে না। সো ফর এক্সাম্পল আমি যদি এখন চিন্তা করি যে এই এমটি ফাইলের ভিতর আমি কিছু স্টোর করব, সেটার একটা ওয়ে হতে পারে ক্যাট লিখে একটা গ্রেটার দেন সাইন দেওয়া, দেন হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এইখানে CC321 ল্যাব এটা লিখলাম, দেখেন এবার দেখেন কার্সরটা আমার এই জায়গাটাতে চলে আসছে। সো বেসিক্যালি ও যেটা বলতেছে যে তুমি এখন যা যা লিখতে চাও সেটা সেটা তুমি লিখতে পারো, সো দ্যাট হচ্ছে তুমি পরে দেখলা। সো আমি লিখি, ও যা যা লিখে দিছে আমি এটা আসলে একটু কপি পেস্ট করে নিয়ে আসি আমার। আচ্ছা লিখি হ্যালো ওয়ার্ল্ড, লিখলাম। এখন কথা হচ্ছে স্যার লাইন ব্রেক দেওয়া লাগতে পারে, অফকোর্স এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করলে লাইন ব্রেক হলো আই লাভ মাই কান্ট্রি। ঠিক আছে, আরেকটা এন্টার প্রেস করলাম। বাট এখন ফাইলটা সেভ করব কিভাবে, সেটার জন্য হচ্ছে কন্ট্রোল ডি যখন একসাথে প্রেস করব কিবোর্ডের, এগুলো একটু মন দিয়ে শুনেন,
কন্ট্রোল ডি যখন একসাথে প্রেস করব আমার ফাইলটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি ক্যাট কমান্ড দিয়ে যদি দেখতে চাই যে ফাইলে কি আছে, দেখেন আমি আবার কমান্ডটা লিখবো না, আমার কিবোর্ডে যে আপ অ্যারো আছে, আপনাদের কি সবার কিবোর্ডে আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো আছে। আপ অ্যারো যদি ক্লিক করেন আপনি প্রিভিয়াসলি যত কমান্ড লিখছেন এই শেলে সব দেখানো শুরু করবে। দেখেন এখন পর্যন্ত যত কমান্ড লিখছি আমি সব দেখানো শুরু করছে, ঠিক আছে। সো আপ দিয়ে আমি হচ্ছে ক্যাট CSC321 ল্যাব এটা একটু দেখি। দেখেন আমার ফাইলে যে লেখাটা আছে ও কিন্তু আমাকে সেটাই দেখাচ্ছে। এখন ধরেন আমি আবার ক্যাট CSC321 ল্যাব এটা লিখলাম, লেখার পরে লিখলাম দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস অফ CSC321 ল্যাব। এই লাইনটা লেখার পরে আমি এন্টার দিয়ে নেক্সট লাইনে চলে আসলাম, ঠিক আছে। এখন এই পর্যায়ে আবার আগের মতো কন্ট্রোল ডি দিয়ে সেভ করে ফেললাম। আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দেন তো, এই ক্ষেত্রে কি আপনি এখন ফাইলে কি এই 3টা লাইনই দেখবেন নাকি শুধু একটা লাইন দেখবেন? হ্যালো, স্যার এটা কি 3টা হবে যদি সেভ হয় না ওভাররাইট হয়ে যাবে? আপনার কি মনে হয়? স্যার সেভই হওয়ার কথা স্যার। বেসিক্যালি ওভাররাইট হয়ে যায়। সো দেখেন আমি যদি আগের মতো আবার ক্যাট লিখি CSC321 ল্যাব, দেখেন দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস অফ CSC321 ল্যাব, দেখছেন আগের 2টা লাইন চলে গেছে। সো আসলে রিপ্লেস করে ফেলে। সো এখন যদি আপনার মনে হয় যে আপনি আসলে জিনিসটা মডিফাই করবেন রাদার দেন ওভাররাইট, সো সেটার জন্য একটা কমান্ড আছে, সেটা হচ্ছে টাচ। সো সরি টাচ না, ন্যানো CSC321 ল্যাব এটা যদি লিখি, দেখেন আমাকে একটা পুরো এডিটরের মতো, আমাদের যেরকম পিসিতে টেক্সট এডিটর থাকে না, এরকম একটা টেক্সট এডিটরের মতো জিনিসও খুলে দিছে, ঠিক আছে। সো এখন আগের লাইনটা আছে, আগের লাইনের সাথে আমি চাইলে কি করতে পারি, আমি চাইলে হ্যালো ওয়ার্ল্ড লিখতে পারি, এরপরে আই লাভ মাই কান্ট্রি এটাও লিখতে পারি। লেখার পরে আমাকে কি বলতেছে, এক্সিট করার জন্য কি আছে, এটা একটা ইয়ে দিছে আপ অ্যারোর মতো, দেন হইতেছে এক্স। সো এটা যেটা বোঝাচ্ছে যে কন্ট্রোল প্রেস করে এই সবগুলা জিনিস আসলে কাজ করে, ঠিক আছে। কন্ট্রোল প্রেস করে সবগুলা জিনিস কাজ করে। সো আপনি বেসিক্যালি যেটা করবেন, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে যখন এক্স প্রেস করবেন ও জিজ্ঞেস করতেছে সেভ মডিফাইড বাফার, মানে তুমি যে চেঞ্জটা করছো এটা কি সেভ করবা কিনা। আমি ইয়েস এর জন্য শুধু ওয়াই লিখলাম, দেন জিজ্ঞেস করতেছে তোমার যে কারেন্ট ফাইল নেম CSC321 ল্যাব এটি কি থাকবে কিনা, যদি থাকে তাহলে তো সমস্যা নেই, তাহলে আমি জাস্ট এন্টার দিয়ে সেভ করে ফেলবো, ঠিক আছে। আমার ফাইলটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি চেক করি আপনি দেখবেন যে দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস অফ CSC321 ল্যাব, হ্যালো ওয়ার্ল্ড, আই লাভ মাই কান্ট্রি। বুঝতে পারছি যে কোন একটা ফাইল আপডেট কিভাবে করতে হয় আর কিভাবে নতুন টেক্সট রিপ্লেস করতে হয়, যে দুইটা জিনিস কিভাবে করে। ক্লিয়ার? জি স্যার। ওকে, it's not difficult, just একটু মনোযোগ দিয়ে দেখলে you will see যে there's far easy thing to do, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে আরো অনেক কিছু করা যায়। you can try like if it can concatenate the content of 2 files and store them into a third file. so let's say আমি যদি আরেকটা ফাইল আসলে ক্রিয়েট করি, যে let's say cat CSC321 lab 2, সো ক্যাট দিয়েও আমরা চাইলে একটা ফাইল ক্রিয়েট করতে পারি জাস্ট লাইক টাচ দিয়ে আমরা বেসিক্যালি একটা এমটি ফাইল ক্রিয়েট করছিলাম। ইফ ইউ নোটিস যে আর্লিয়ার হচ্ছে টাচ দিয়ে একটা এমটি ফাইল ক্রিয়েট করছি, দেন ক্যাট দিয়ে ওই ফাইলটার মধ্যে নতুন টেক্সট পুশ করছিলাম। সো আমি যদি এত ঝামেলা না করতে চাই যে একবার টাচ দিয়ে ফাইল ক্রিয়েট করে দেন হচ্ছে আবার ক্যাট দিয়ে ওটার ভিতর টেক্সট নিয়ে আসবো, ওইটা যদি করতে আমার খুব লেজি লাগে, আই ক্যান ডু ওয়ান সিম্পল থিং, জাস্ট ক্যাট গ্রেটার দেন যেই ফাইলটা নতুন ক্রিয়েট করতেছি সেটার নাম এবং সেখানে নতুন টেক্সট। সো আমি যদি বলি নিউ টেক্সট হিয়ার, সো নিউ টেক্সট হিয়ার এটা দিয়ে যদি কন্ট্রোল ডি দেই আমি কিন্তু আমার মোটামুটি কাজটা শেষ হয়ে গেল, ঠিক আছে। সো আমি যদি দেখি আমার এখানে কিন্তু নিউ টেক্সট হিয়ার এটা দেখাচ্ছে, ঠিক আছে। সো বেসিক্যালি আপনার মনে কোশ্চেন আসতে পারে স্যার এইখানে 2টা লাইন কেন পাশাপাশি আসলো, কারণ আমি হচ্ছে নেক্সট লাইনে এন্টার প্রেস করিনি, ঠিক আছে। নেক্সট লাইনে যে যেতে হবে সেটা আমি প্রেস করিনি, দ্যাটস ওয়াই এটা এরকম। সো আমার কাছে এখন 2টা ফাইল আছে, একটা CSC321 ল্যাব আর একটা হচ্ছে CSC321 ল্যাব 2। সো এখানে একটা एग्जांपल দেখেন কি বলছে, ইট ক্যান কনকেটেনেট দ্য কন্টেন্টস অফ 2 ফাইলস এন্ড স্টোর देम ইন দ্য থার্ড ফাইল। সো সিম্পল ভাবে আমি যেটা করতে পারি,
ক্যাট লিখলাম, দেন সিএসসি 321 ল্যাব, ট্যাব দিলে এই সি এর পরে ট্যাব দিছি, পুরা লিখে দিছে, দেন আবার সি লিখে ট্যাব দিছি, বাট ওটাও পুরাটা লিখে দিছে অ্যাজ ইউজুয়াল, দেন এখানে 2 দিলাম। এখন এই দুইটা ফাইলের কন্টেন্ট আমি নতুন যে ফাইলে নিতে চাই সেটার নাম যদি আমি দিই সিএসসি 321 কম্বাইন্ড, সো এটা যদি দেই আমার ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এবার যদি আমরা চাই যে আমরা এইমাত্র যে ফাইলটা ক্রিয়েট হয়েছে সেটা দেখব, দেখেন এখানে কিন্তু আসলে সাজেস্ট করতেছে না, আমি যে সি লিখছি এটা সাজেস্ট করতেছে না, ট্যাব দিচ্ছি কিন্তু এরর দিচ্ছে, মানে ওয়ার্নিং করতেছে নাই। তার কারণ হচ্ছে আসলে সিএসই এইটা আসলে ক্যাপিটাল লেটারে শুরু হয়। এই দেখেন যখন সিটা ক্যাপিটাল লেটারে দিয়ে আমি ট্রাই করব তখন কিন্তু আমাকে পুরো জিনিসটা দেখাই দিচ্ছে। সো কেস নিয়ে কিন্তু একটু কনসার্ন আছে এই জায়গাটার ভিতরে, কেস সেন্সিটিভিটি কিন্তু এনশিওর করা লাগে এই ধরনের ট্যাবের ফিচারে অ্যাডভান্টেজ পেতে গেলে। সো ক্যাট লিখ, সো আমি যদি আসলে ক্যাট লিখি ইউ ক্যান সি যে আসলে ও কিন্তু সবকিছুই কম্বাইন করছে। দেখেন এই ফাইলের ভিতরে কিন্তু নতুন প্রিভিয়াসলি যে এই 3টা লাইন ছিল সেটাকেও নিচ্ছে, এবং একটু আগে যে টেক্সট আমি লিখছিলাম নিউ টেক্সট হিয়ার, ও কিন্তু এটাকেও নিয়ে আসছে, যে নিউ টেক্সট হিয়ার দেখছেন এটাকে নিয়ে আসছে, এবং পাশাপাশি এটা কিন্তু মেনটেন করছে যে নেক্সট লাইনের আসলে আমি এন্টার প্রেস করি নাই, ঠিক আছে। সো এরকম ভাবে আসলে কপি করা যায়, আমরা খুব ইজি কপি করে অভ্যস্ত উইন্ডোজে, যে এক ফাইল থেকে আরেক ফাইলে রাইটে কপি। আচ্ছা আচ্ছা, সো এইগুলা বেশ কিছু বেসিক জিনিসপত্র আছে, আমি জাস্ট একটু শর্টে ব্রিফ করে দিচ্ছি। কি বলতেছে, কপি টু সোর্স অর মাল্টিপল সোর্সেস টু ডিরেক্টরি। সো ফর এক্সাম্পল আমার এখানে একটা ডিরেক্টরি আছে প্রজেক্টস, সো ডিরেক্টরি বানানো কঠিন কিছু না, মেক ডিআর দিয়ে সিসি 321 প্রজেক্টস কিছু একটা লিখলে এটা ক্রিয়েট হয়ে যায়। সো এলএস করলে আপনি দেখতে পারেন যে সিসি 321 প্রজেক্ট এটা আছে। সো এইটা যদি করা হয় দেন আমি যদি চাই যে আমি হইতেছে আমি এই মাত্র যে ফাইলটা ক্রিয়েট করছি এই সিসি 321 কম্বাইন, এটাকে যদি আমি কপি করতে চাই তাহলে আমি হইতেছে সিসি 321 প্রজেক্ট দিলে এটা আমার কপি হয়ে গেছে। সো এবার আমি যদি সিডি করে সিসি 321 প্রজেক্টে যাই তাহলে আমি আসলে এবার যদি এলএস করি, এলএস মানে লিস্টিং করা, এলএস করলে আমি আসলে এই যে সিসি 321 কম্বাইন্ড এই ফাইলটা দেখতে পারতেছি, ঠিক আছে। সো এরকম ভাবে আপনি চাইলে রিমুভও করতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এই ফাইলটাকে রিমুভ করে দিতে চাই আমি যেটা করতে পারি, বাই দ্য ওয়ে এখানে আমি চাইলে যে কোনো এলিয়াস টাইপের জিনিস ইউজ করতে পারি, ড্যাশ আই। ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা দেখাই যে প্রম্পট বিফোর এনি রিমুভাল, সো আর এম ড্যাশ আই জাস্ট একটা দিলাম, সিসি 321 কম্বাইন এই ফাইলটা আমি ডিলিট করতে চাচ্ছি। সো আমাকে বলতেছে যে রিমুভ করবো কিনা ফাইলটা, আমি জাস্ট একটা ওয়াই দিয়ে দিলে ও এটা রিমুভ করে দিল। সো এখন এলএস করলে দেখবেন ফাইলটা নাই। সো এরকম আরো কিছু আছে মুভ, আপনি যদি কপি করেন তাহলে মুভ আসলে ইজি টু আন্ডারস্ট্যান্ড, যে একটা ফাইল এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা, জাস্ট লাইক কপি আপনি চাইলে আরেক জায়গায় ফাইলটা মুভও করতে পারেন, ঠিক আছে। ওল্ড ডিরেক্টরি থেকে নিউ ডিরেক্টরি, যেহেতু আপনাকে এমকেডিআর আমি দেখাইছি, এমকেডিআর দিয়ে একটা ডিরেক্টরি ক্রিয়েট করা যায় নতুন যে কোনো নাম দিলে, এই জিনিসটা অলরেডি আপনার ক্লিয়ার থাকার কথা। সো আমি সিডি করে, বাই দ্য ওয়ে সিডি করলে যেটা হয় আপনি হইতেছে ব্যাক করতে পারেন। আমরা যেরকম উইন্ডোজে ব্যাক বাটন ক্লিক করে অভ্যস্ত এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে বের হওয়ার জন্য, টার্মিনালে আমরা আসলে সিডি ডাবল ফুল স্টপ দেই। সো এখন আমি দেখেন আছেন সিএসসি 321 প্রজেক্টে ডাবল যদি দিই তাহলে আমি ব্যাক করে আমার ইউজার প্রোফাইল ইউজার গ্রুপে চলে আসছি। ওকে, সো জাস্ট এ মিনিট। তাহলে তো এটা
কমান্ডে দিলে তো বেসিক্যালি আমরা মনে হয় ফর লুপ মেথড আর কিছু জিনিসপত্র দেখাই ভ্যারিয়েবল ডিক্লারেশন এগুলা এগুলা আসলে ঠিক আছে আমি একটু বেসিক কিছু ডিসকাস করে, কারণ এই যে সিএইচ মডেল ব্যাপারটা না ডিসকাস করলে তো আবার ওই স্ক্রিপ্ট লিখে পারবেন অনেকেরই আজকে 5 দিন তো টাইম আছে, 2 ঘন্টা আছে, আমি শেষ করতে পারবো। ওকে, সো এই গেল মোটামুটি মুভ কপির ডিসকাশন, সিডি নিয়ে কথা বলতেছিলাম। সো আপনারা একটা জিনিস একটু খেয়াল করেন যে এই সাইনটা আসলে কোথায় আছে। যখন এই টিল্ট সাইনটা দেখবেন, এটাকে টিল্ট সাইন বলে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে আপনি আপনার ওন ডিরেক্টরিতে আছেন। পিডাব্লিউডি যদি লেখেন আপনাকে দেখাবে যে আপনার হোম স্ল্যাশ আসিফ হাসান, মানে হচ্ছে যে আপনার ওন ডিরেক্টরিতে আপনি এখন আছেন। তো আপনি যদি আরও সিডি দেন, আপনি এখন খেয়াল করবেন যে আপনার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটু আগে যেটা টিল্ট ছিল, টিল্ট ডলার ছিল যখন আপনি আপনার ওয়ার্ক স্পেসে ছিলেন, এটা কিন্তু আবার চেঞ্জ হয়ে স্ল্যাশ হোম হয়ে গেছে। সো স্ল্যাশ হোমে অনেক ফাইলস থাকে, স্ল্যাশ হোম থেকে জাস্ট আপনাকে আপনার ইউজার অ্যাকাউন্টটা দেখাচ্ছে। এখানে যদি আদার ইউজার অ্যাকাউন্ট থাকতো সেগুলোকেও দেখাইতো। আমরা জানি যে উইন্ডোজে আমাদের একসাথে মাল্টিপল অ্যাকাউন্টে লগ ইন করা যায়। সো হোম থেকে হয়তো অনেকগুলো অ্যাকাউন্ট থাকলে, ইউজার অ্যাকাউন্ট থাকলে সেগুলো দেখাইতো। এখন এটা থেকেও যদি আমি আরেকটু উপরে টপে উঠতে চাই, আমাকে এটা ট্রি এর মতো কনসিডার করতে হবে, ঠিক আছে? সো ফর এক্সাম্পল আমি ইনিশিয়ালি ছিলাম স্ল্যাশ হোম স্ল্যাশ আসিফ হাসানে, দেন আমি যখন সিডি ডাবল ডট দিছি, এইখান থেকে আমি আসলে চলে আসছি স্ল্যাশ হোমে। এইখান থেকে যখন আমি আবার সিবি ডাবল ডট দিব, তখন আমি আসলে চলে আসবো এই রুটের ভিতরে, ঠিক আছে? আমরা রুট ফোল্ডারের নামটা শুনছি লিনাক্সে। সো এটা হইতেছে এখানে সব কিছুই থাকে, লিনাক্সের এই জায়গাটা থেকে বাকি সব কিছু কন্ট্রোল করে। সো এটা হচ্ছে যে ট্রি এর একদম রুট নোটটা কনসিডার করতে পারেন, ঠিক আছে? সো আমি যদি দেই তাহলে এইটা, সো এখন দেখেন আমার কিন্তু এখানে শুধু একটা স্ল্যাশ আছে। এই স্ল্যাশটা হইতেছে রুট নোটকে ইন্ডিকেট করতেছে, যেটা আমরা এই যে এখানেও দিছিলাম, ঠিক আছে? সো ওই জিনিসটাতে এবার যদি আমরা ফাইলগুলো দেখি, সো আমরা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, ফাইলস এন্ড স্টাফ এন্ড এভরিথিং। এখন এখান থেকে যদি আপনি চিন্তা করেন যে আপনি আপনার ড্রাইভ দেখবেন, যেমন আমার পিসিতে ড্রাইভ আছে কয়টা, ফর এক্সাম্পল আমি যদি দেখি আমার পিসিতে ড্রাইভ আছে দিস পিসি 1 2 3 4টা ড্রাইভ আছে। সো আমি যদি সেটা দেখতে চাই, সো হোয়াট ক্যান আই ডু, সিডি এমএনটিতে যে এলএস করলে আই ক্যান সি অল দ্য ড্রাইভ দ্যাট আই হ্যাভ, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে কোনো একটা কারণে যদি লেটস আমার মনে হয় যে আমি আসলে আমার ওন ডিরেক্টরিতে ব্যাক করতে চাই, ইটস ভেরি সিম্পল। সিডির পরে আমার কিবোর্ডের ট্যাবের উপর একটা বাটন আছে টিল্ট সাইনের, ঠিক আছে? এই সাইনের একটা বাটন আছে, এটাতে স্পেস দিয়ে টিল্ট কন্ট্রোল দিয়ে টিল্ট দিলেই আমার হইতেছে, এটা এন্টার দিলেই আমি হইতেছে আমার যে ওন ডিরেক্টরিতে ওইটাতে চলে আসতেছি আসিফ হাসানে, ঠিক আছে? সো এগুলা খুব বেসিক ডিটেলস, এগুলা আই অ্যাজিউম যে আপনাদেরকে বাক্সে যে ভিডিও দিছে সেগুলো তো অলরেডি দেখার কথা, বাট যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, সো আমরা কিছু জিনিসপত্র একটু ডিসকাস করে দিচ্ছি। এবং আমরা অলরেডি এটাও দেখাইছি যে এলএসডি কি করে। এলএসডি কি করে কেউ কিছু জানি? হোয়াট ইজ এলএস? আচ্ছা, সো এগুলা কিন্তু স্যার একটু দেখতে হবে, হ্যাঁ? ক্লাসের বাক্সে যে ভিডিওগুলো দেওয়া, এগুলা কিন্তু দেখার কথা আপনাদের। সো এলএস দিয়ে বেসিক্যালি লিস্টিং করা হয় যে একটা ডিরেক্টরিতে আপনার যতগুলা ফাইল ফোল্ডার এন্ড এভরিথিং আছে সবকিছু হচ্ছে এলএস দিয়ে আমরা লিস্টিং করতে পারি, এলএস কমান্ডটা দিয়ে। সো এলএস এরও বিভিন্ন ভ্যারিয়েন্ট হয়, লাইক আমি যদি লেটস সে এলএস কমা সি লিখি, সি একটা জাস্ট লেটার, এটার পর যদি একটা অ্যাস্টেরিক দেই, সো আমরা যদি 331 করে থাকি, একটু আইডিয়া থাকার কথা যে ক্লিন ক্লোজার একটা কনসেপ্ট ছিল, ঠিক আছে? রেজেক্সের কনসেপ্ট যদি বলি, সো এটা হইতেছে যে আপনার সব কিছু অথবা কোনোটাই না, যে সি এর পরে যা আছে সব নিয়ে আসো, ঠিক আছে? সো এরকম যদি লেখা হয়, দেখেন ও কিন্তু আমাকে অনেক কিছু দেখাচ্ছে, ও আমাকে ইয়ে দেখাচ্ছে, ফাইলস দেখাচ্ছে, ফোল্ডার দেখাচ্ছে, সি দিয়ে যতগুলো আছে সি এর পরে। এভাবে যদি আমি এস লিখি, এস এর পরে অ্যাস্টেরিক দেই, ও কিন্তু আমাকে এস দের যতগুলো নাম আছে সবকিছু দেখাচ্ছে। সো আপনারা আসলে বিভিন্নভাবে রেজেক্টগুলো চেঞ্জ করে ইউ ক্যান চেক যে এটা কি হয়। আচ্ছা,
ls দিয়ে লিস্টিং, দেন আমি আরেকটা জিনিস এবার দেখি ls-l, এইটা যেটা করে আমার যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোর অ্যাক্সেস মডিফায়ার ও আসলে আমাকে দেখায় দেয়। ঠিক আছে, যে এই ফাইলগুলোর আসলে অ্যাক্সেস মডিফায়ার কি, আমি যদি একটু কপি করি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ান, এই পুরাটা নিয়ে আসি, একটা আমি দেখা দিব, বাকিটা আপনাদেরকে জিজ্ঞেস করব যে এটা কি আমাকে একটু বলেন। আচ্ছা, সো যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে ড্যাশ আর ডাব্লিউ, সো প্রত্যেকটা ফাইলেরই তিনটা কন্ট্রোল থাকে, একটা হচ্ছে রিড যেটাকে আমরা সংক্ষেপে আর বলি, একটা হচ্ছে রাইট যেটা আমরা সংক্ষেপে ডাব্লিউ বলি, একটা হচ্ছে এক্সিকিউট যেটাকে আমরা সংক্ষেপে এক্স বলি। ঠিক আছে, সো প্রথমে যে জিনিসটা দেখতেছেন এখানে, এটা হইতেছে ইন্ডিকেট করে এটা কি একটা ফাইল নাকি ডিরেক্টরি নাকি একটা লিংক। ঠিক আছে, সো যদি এটা ফাইল হয় তাহলে আপনি দেখবেন ড্যাশ। ঠিক আছে, দেখেন এই যে এখানে একটা, যেহেতু এটা একটা ফাইল এখানে একটা ড্যাশ আছে। যদি এটা ডিরেক্টরি হয় তাহলে আপনি দেখবেন ডি, যদি লিংক হয় তাহলে আপনি দেখবেন এল, অনেক সময় লিংকও থাকতে পারে। সো দেখেন এইখানে CC321 কম্বাইন্ড এটা একটা ফাইল, CC320 ল্যাব 2 এগুলো সবগুলা ফাইল, তার জন্য এগুলো সবগুলা শুরু হচ্ছে ড্যাশ দিয়ে। আর এটার ক্ষেত্রে যদি খেয়াল করেন এটা শুরু হচ্ছে ডি দিয়ে, তার মানে কি এটা একটা ডিরেক্টরি। ঠিক আছে, যে এটা একটা ফোল্ডার, এটা ইন্ডিকেট করতেছে। mkdir দিয়ে যখন আমি এই কমান্ডটা দিয়ে যখন একটা কিছু তৈরি করছিলাম CSC321 প্রজেক্ট, তখন যে জিনিসটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে বেসিক্যালি আমার একটা ডিরেক্টরি যেটা ইন্ডিকেট করতেছে এইখানে। ভালো কথা, এখন আমাকে নেক্সট যে জিনিসটা বুঝতে হবে যে এখানে একটা ডাব্লিউ দেওয়া আছে। ডাব্লিউ মানে কি, তার মানে হচ্ছে এখানে কয়েকটা বিষয় আমাকে খেয়াল করতে হবে। এখানে তিনটা, প্রত্যেকটা ইউজারের তিনটা করে কন্ট্রোল থাকে। আপনি অ্যাজ এ ইউজার একটা ফাইলে রিড করতে পারেন, রাইট করতে পারেন, এক্সিকিউট করতে পারেন, বাট ডিফল্ট ভাবে আপনাকে শুধু রিড রাইট অ্যাক্সেসটা দেওয়া থাকে, এক্সিকিউটটা আপনাকে পরবর্তীতে নিজের জন্য অ্যালাউ করে নিতে হয়। ঠিক আছে, সো দেখেন প্রথমে তো বুঝলাম যে এটা হচ্ছে ফাইল, এটা কি ধরনের ফাইল বা কি সেটা বোঝা যাচ্ছে, যে এটা ফাইল না ফোল্ডার নাকি অন্য কিছু, এটা বোঝার জন্য, ডিরেক্টরি এটা বোঝার জন্য প্রথম পয়েন্টটা। তারপরে যে তিনটা পার্ট আছে আর ডাব্লিউ ড্যাশ, এই জিনিসটা কি ইন্ডিকেট করতেছে, এই জিনিসটা ইন্ডিকেট করতেছে যে এই ইউজারটার আসলে এই ফাইলে, এই যে CC321 কম্বাইন, এইটাতে তার আসলে কি কি করার ক্যাপাসিটি আছে। সো প্রথম যে তিনটা সে তিনটা হচ্ছে আপনি ইউজার, আপনি ইউজ ইয়োরসেলফ। ঠিক আছে, এই ইউজার কি করতে পারবে, রিড করতে পারবে, রাইট করতে পারবে। খেয়াল করেন এক্সিকিউটার এখানে একটা ড্যাশ দেওয়া, তার মানে তার এখনো এক্সিকিউশন পারমিশন দেওয়া নাই, এক্সিকিউশন পারমিশনটা তাকে ডিফল্ট ভাবে দেওয়া হয় নাই। ঠিক আছে, সিমিলার ভাবে আমাদের কি হতে পারে, গ্রুপ থাকতে পারে, যে একটা গ্রুপে অনেক মানুষ হইতেছে অ্যাক্সেস করতেছে। ফর এক্সাম্পল আপনারা যদি ব্র্যাকেট জি ডট ব্র্যাকিউ একটা গ্রুপ চিন্তা করেন, এখানে কিন্তু আপনাদের অনেকগুলা কম্পিউটার অ্যাক্সেস অ্যাকাউন্ট আছে, যেটাতে আপনারা হইতেছে অ্যাকাউন্টে অ্যাক্সেস করে আপনি হইতেছে ডিফারেন্ট অ্যাকাউন্টে অ্যাক্সেস করে আপনার জিনিসপত্র দেখতে পারেন। সো এখানেও সেম ভাবে কি আপনার তিনটা অ্যাক্সেস, রিড রাইট এক্সিকিউট। সো দেখেন এই গ্রুপে শুধুমাত্র রিড অ্যাক্সেস দেওয়া আছে, রাইট বা এক্সিকিউট অ্যাক্সেসের ক্ষেত্রে শুধুমাত্র দেখেন ড্যাশ ড্যাশ দেওয়া, তার মানে আপনার শুধুমাত্র রিড অ্যাক্সেস আছে কিন্তু রাইট বা এক্সিকিউট অ্যাক্সেসটা দেওয়া নাই। এরপরে লাস্টে হচ্ছে আদার্স একটা সেকশন থাকে, আদারের ভিতরে অন্যান্য অনেক অ্যাকাউন্ট ঢুকতে পারে, সো অন্যান্য অ্যাক্সেস প্রিভিলেজ থাকতে পারে। এই জায়গার ভিতরেও শুধুমাত্র রিড অ্যাক্সেসটা দেওয়া আছে, কোনো রাইট বা এক্সিকিউট অ্যাক্সেস দেওয়া নাই। এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে আমাকে এবার সেকেন্ড টার্মটা কেউ একজন একটু বলেন যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ান। So এটা ফাইল রিড এন্ড রাইট করা আছে, আর পরে তো শুধু রিড। আচ্ছা, ইউজার কি এটা এক্সিকিউট করতে পারবে? নো স্যার। আচ্ছা, আমি একটু স্পেসিফাই করে দেই। জাস্ট
সো এই তিনটা হচ্ছে ইউজার, দেন অন্য কালি দেই, এই তিনটা হচ্ছে গ্রুপ, আর এই তিনটা হচ্ছে আদার। ঠিক আছে, আদার, এটা হচ্ছে গ্রুপ। ওকে, আর এগুলো হইতেছে এটা ফাইল না ডিরেক্টরি না লিংক, এটা বোঝার জন্য। সো এবার আমাকে এটা বলেন তো, হোয়াট ইজ দ্য কেস অফ দিস ওয়ান, এটার ক্ষেত্রে কি হচ্ছে আমাকে একটু কেউ বলেন তো, অন্য একজন বলেন। হ্যালো, সো এটা ডিরেক্টরি, দেন ইউজারের ক্ষেত্রে রিড রাইট এক্সিকিউট করা যাবে, হ্যাঁ, গ্রুপের ক্ষেত্রে রিড আর এক্সিকিউট, আর আদারের ক্ষেত্রেও রিড আর এক্সিকিউট। হ্যাঁ, এটাই হচ্ছে মেইনলি বোঝার বিষয় ছিল। বাকিরা কি বুঝছেন কি বুঝাইছি? বাকিরা কি শুনতেছি নাকি শুনতেছি না? শুনতেছি স্যার। বুঝছেন? ইয়েস স্যার, বুঝতে পারছি। না বুঝলে বলেন যে স্যার বুঝি নেই। প্রথম দিনই বিটার এক্সপিরিয়েন্স নিয়ে যাওয়ার কোনো মানে নাই, যে স্যার প্রথম দিন যা যা বলছে আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে। ঠিক আছে, সো সেটা যেন না হয়। হ্যাঁ, ওকে, ইজি জিনিস, কঠিন কিছু পড়াচ্ছি না। কঠিন কিছু পড়াইলে পরে বললেন যে স্যার কঠিন জিনিস পড়াইতেছেন আজকে। সো যেটা অলরেডি বলতেছিলাম, ওনার গ্রুপ, ওনার গ্রুপ এন্ড অল আদার। ঠিক আছে, তিনটা জিনিস হইতে পারে। এখন কথা হইতেছে যে আমরা হইতেছে এইগুলার আসলে পারমিশন মড করতে পারি। পারমিশন মড করার ডিফারেন্ট ওয়ে আছে। কেউ নাম্বারের হেল্প নেয়, কেউ হইতেছে আরেকটা ওয়ে নেয় যে টেক্সট বেসিসে। সো কিভাবে করে, একটা কমান্ড আছে chmod। ঠিক আছে, সো প্রথমে আমরা দেখি আমার কাছে আসলে কি কি ফাইল আছে। আমার কাছে এই ফাইলগুলো আছে। ফর এক্সাম্পল আমি হচ্ছে এই ফাইলটা দেখেন, এই ফাইলটাতে এক্সিকিউশন অ্যাক্সেস দিতে চাই। CSC321 কম্বাইন, এটার মধ্যে আমি এক্সিকিউশন অ্যাক্সেসটা দিতে চাই। তো আমি কি করব, chmod, আমি কার কাছে পারমিশন দিব, ইউজারকে দিব। সো ইউ লিখবো, প্লাস হচ্ছে আমি হচ্ছে প্লাস দিয়ে হচ্ছে আমি এক্স দিলাম। তারপর হচ্ছে আমি ফাইলের নামটা যদি লিখি CC321 কম্বাইন, দেখেন কি হলো, ইউজারকে এক্স মানে এক্সিকিউশন, অলরেডি আমরা এখানে স্লাইডে বলছি এক্স মানে এক্সিকিউট, এটা দিলাম। সো এখন যদি আমি লিস্ট করতে চাই LSL CSC3, আমি এক্স্যাক্টলি এটাই দেখতে চাই যে এটার অবস্থা কি। সো দেখেন এটার কিন্তু এখন এই যে দেখেন এক্সিকিউশন পারমিশন আসছে, যেটা কিন্তু একটু আগে ছিল না। CSC321 কম্বাইন্ডের এটার কিন্তু ইউজারের এক্সিকিউশন পারমিশনটা ছিল না, সেটা কিন্তু আমি এখন ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, সিমিলার ভাবে আমি যদি আদার সেকশনে আমি যদি গ্রুপকে যদি আমি একটা রাইট ইয়ে দিতে চাই, অ্যাক্সেস দিতে চাই, খুব সিম্পল। আমি আগের কমান্ডটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এবার আমি বলেন তো এখানে কি চেঞ্জ করব, কেউ বলেন তো। আদারকে যদি মানে এইটার মধ্যে যদি আদার গ্রুপকে যদি আমি রিড অ্যাক্সেসটা দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, সরি রাইট অ্যাক্সেসটা দিতে চাই। স্যার জি প্লাস ডাব্লিউ করতে হবে মেবি। সো ও প্লাস ডাব্লিউ। ওকে, জি দিয়ে গ্রুপের জন্য, ও দিয়ে আদারের জন্য। ঠিক আছে, দুইটাই করা যাবে, কোনো সমস্যা নেই। সো আমি যদি লেটস সে এখানে জি দেই, জি কে যদি রাইট অ্যাক্সেসটা দিতে চাই, সো ডাব্লিউ লিখলাম chmod। সো এবার যদি আমি আগের মতো এই ফাইলটাই লিস্ট করে দেখার চেষ্টা করি যে এটার গ্রুপে কি রাইট অ্যাক্সেস আসছে কিনা। সো এই যে দেখেন আমার গ্রুপে কিন্তু রাইট অ্যাক্সেসটা আসছে, যেটা একটু আগে ছিল না। দেখেন আর এর পরে ড্যাশ ছিল যখন আমি রাইট অ্যাক্সেস দিছি, আর এর পরে ডাব্লিউ আছে। ঠিক আছে, সেম ভাবে এখন যদি আমি কোনো একটা জায়গা থেকে যদি আসলে অ্যাক্সেসটা উইথড্র করতে চাই, তাহলে আমি কি করতে পারি, ধরেন আমি চাই না যে একটা গ্রুপের কাছে আসলে রিড অ্যাক্সেসটা থাকুক, তাহলে আমি কি করতে পারি, মাইনাস করবো। এক্সিলেন্ট। তাহলে কোথা থেকে মাইনাস করতে পারি, একটা ট্রাই করেন, বলেন কোথা থেকে মাইনাস করব। সো যে নিউ ফাইল থেকে করছে। ধরেন আমি এটা থেকে একটা জি মাইনাস করে দেই, এই যে মাত্র যেটাকে আমি যেই গ্রুপকে মাত্র রাইট অ্যাক্সেস দিছিলাম এটা সরাইনি। ঠিক আছে, বা আমি ওনার থেকেই সরাইনি, এটা আরো বেটার হয়।
আদার গ্রুপ থেকে দেখেন, আদারের মধ্যে এখন কি রিড অ্যাক্সেসটা আছে না? জি স্যার। এটা থেকে আমি এটাকে বাদ দিয়ে দিই। দেখেন আদারের মধ্যে থেকে আর রিড অ্যাক্সেসটা নাই, দেখছেন? মাইনাস করে দিছি, ঠিক আছে? বুঝাতে পারছি? ইয়েস স্যার। সো এইভাবে করে আর হ্যাঁ কেউ কিছু দুইটার হ্যাঁ অ্যাক্সেস কি জাস্ট দুটো একসাথে করা যাবে নাকি তিনটারও একসাথে করা যাবে প্লাস দিয়ে? বুঝি নেই কথাটা। যে গ্রুপ আর হচ্ছে রাইট এগুলা কি ও সব হ্যাঁ, এটা মানে একসাথে যেমন মাল্টিপল করা যায়। এই যে এখানে এক্সাম্পল আছে, এটা দেখেন ওরা এখানে এটা করছে, মাল্টিপল ফাইলকে একসাথে করতে পারে চাইলে। ইউ ক্যান ট্রাই ইট, ঠিক আছে? ইয়ে থেকে বাদ দিয়ে অ্যাড করে সবকিছুই করা যায়। যেমন গ্রুপ আর আদারকে হচ্ছে ও রিড রাইট দিতে চাচ্ছে, সো এটা একসাথে দিতে পারে, কমা দিয়ে দিয়ে দেওয়া যায়, সমস্যা নেই, ঠিক আছে? জি সো এরপরে হচ্ছে বেসিক্যালি এটা আরেকটা ওয়েতে করা যায়, এটা হচ্ছে ওই নাম্বার দিয়ে করে, নিউমেরিক ভ্যালু দিয়ে করে। এটা কি স্লাইডে আছে? সেটা প্রবাবলি নাই এখানে। সো নিউমেরিক ভ্যালু দিয়েও করা যায়, যেটা হচ্ছে যে আমরা হচ্ছে রিডের জন্য হচ্ছে নাম্বারটা 2, রাইটের জন্য নাম্বারটা হচ্ছে 4, এক্সিকিউটের জন্য হচ্ছে নাম্বারটা কত 1, ঠিক আছে? সো ফর এক্সাম্পল আমি যদি মনে করি যে একটা পার্টিকুলার গ্রুপকে আমি সবগুলো অ্যাক্সেস দিব, ঠিক আছে? সো আমি চাইলে ওইটা আসলে দিতে পারি। সো এরকম ভাবে আসলে করা যায়। হ্যাঁ কেউ কিছু বলছেন? সো এই যে দেখেন এখানে একটা নাম্বার দিয়ে করে দেওয়া আছে, ঠিক আছে? 7 দেওয়ার মানে কি, এই কমান্ডটা যদি একটু চিন্তা করি, এই chmod, আমি কমান্ড একটু লিখে নিয়ে যাই, এটা আমি লিখবো না এখন এখানে। সো chmod, আপনার ফাইল নেম, কোন ফাইলটা মড করতেছেন সেই ফাইলটা দিচ্ছে। 7 মানে কি, আপনি ওই ফাইলটাতে এই প্রথম নাম্বারটি ইন্ডিকেট করতেছে আপনি ইউজারকে অ্যাক্সেস চেঞ্জ করতেছেন, দ্বিতীয় নাম্বারটা ইন্ডিকেট করতেছে আপনি গ্রুপের অ্যাক্সেস চেঞ্জ করতেছেন, তৃতীয়টা ইন্ডিকেট করতেছে আপনি আদারের অ্যাক্সেস চেঞ্জ করতেছেন। সো যখন আপনি chmod-এর পর 7 লিখছেন, আপনি আসলে ইউজারকে 2 + 4 + 1, 4 আর 2 6 7, তার মানে ইউজারকে আপনি রিড, রাইট এবং এক্সিকিউশন তিনটা অ্যাক্সেসই দিবেন। দেন যখন আপনি জি কে 4 দিছেন, তার মানে আপনি মিন করতেছেন 0 + 4 + 0, তার মানে আপনি ইউজারকে শুধু রাইট অ্যাক্সেসটা দিবেন, মানে এই গ্রুপকে শুধু রাইট অ্যাক্সেসটা দিতেছেন। আর লাস্টের 4টাও সেম ভাবে ইউজারকে শুধু রাইট অ্যাক্সেসটা দিতেছেন, এটি ইন্ডিকেট করে, ঠিক আছে? সো এভাবে করে আপনি একসাথে একবারে পুরাটা চেঞ্জ করতে পারেন, বারবার এটা চেঞ্জ না করে, ডিফারেন্ট ইয়ে না করে, আবার ইয়ে করেও চেঞ্জ করা যাবে। ডিরেক্টলি আপনি বলে দিতে পারবেন যে আমি এইটা চাই, ইউজারকে এটা দিতে চাই, নাম্বার বলে দিতেছেন, ঠিক আছে? সো এইভাবে এটা করা যায় চাইলে। ওকে, সো দিস আর বিট অফ ম্যাথমেটিক্স। এখানে আসলে মানে আপনি চাইলে যেটা করতে পারেন, এই জায়গাটার ভিতরে বেসিক্যালি বিসি লিখে ম্যাথমেটিক্স মোডটা অন হয়, দেন হইতেছে আপনি চাইলে ফর এক্সাম্পল আমি যদি এই লাইনটা একটু কপি করি, ও বাবা এটা তো চোখেও দেখি না, লিখতে হবে, লিখতে তো চাই না, 10/2। সো দেখেন এখানে ওরা ক্যালকুলেশন এন্ড স্টাফ ওগুলা ওরা করে, ফ্যাক্টোরিয়াল ট্যাক্টোরিয়াল আর অনেক কিছু আছে, আপনারা চেক করতে পারেন, বেস চেঞ্জ করতে পারেন, SQRT 196। সো এই জায়গাটাতে কি বলছে সিনট্যাক্স। সো এরকম জিনিসগুলা দেখতে পারেন। এরপর এইটা একটা জিনিস আছে, এটা কি কপি হবে? জাস্ট আ মিনিট। সো 4 + 2 এটা 6 আসবে, কুইট করা যাবে, লুপিং করতে পারেন। ফর এক্সাম্পল আপনি যদি চিন্তা করেন যে আপনি আসলে একটা লুপ লিখতে চান, লুপ লিখে দেখতে চান এটার ভিতরে, ইউ ক্যান ডু ইট। জাস্ট এটা কপি করে লিখে
আই দিয়ে হচ্ছে প্রত্যেকটা লাইনও প্রিন্ট করবে। ফর লুপ যদি দেখে থাকেন দেন কুইট করে দেয়। ফ্যাক্টর 15 যদি লিখি, আচ্ছা এটা এরর দিচ্ছে কেন, এরকম তো হওয়ার কথা না। আচ্ছা ক্যালকুলেটরে মনে হয় সমস্যা ইয়ে করছে। সো দেন হচ্ছে এলএসএল ক্যাল দিয়ে এটা এক্সিট করতেছে। এটা হ্যাং করছে কেন সিস্টেম, আরেকটা ট্যাবে দেখতে হবে। ওকে, সো এরপরে হচ্ছে চাইলে আমরা ফাইল ভিউ দেখতে পারি। এখানে ডিফারেন্ট ওয়েতে আমরা চাইলে এখানে দেখেন এই যে হেড ফাইল, হেড লিখলে আপনার হইতেছে ডিফারেন্ট ইয়েগুলো আসে। আচ্ছা এটা পিসি কি হলো, হ্যাং করতেছে। আচ্ছা এইটা আমাদের নেক্সট আরেকটা জায়গা আছে, আমরা ওইখান থেকে আসি। সো এই জায়গাটার ভিতরে আমরা বেসিক্যালি এই স্লাইডটার এইটার নেক্সট আরেকটা জায়গা আছে, আমরা ওইখান থেকে শুরু করব এটা। সো এই জায়গাটার ভিতরে বেসিক্যালি যা যা দেখানো হলো যে শেল দিয়ে আসলে আমরা বেসিক যে কাজ কারবারগুলো করতে পারি সেই জিনিসগুলো আসলে আপনাকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করা হলো। এগুলো আসলে আমাদের অলরেডি বাক্সে করে দেওয়া আছে, সো ইউ ক্যান ট্রাই দ্যাট আউট। ঠিক আছে, সো এবার আমরা এইটাতে আসি, লিনাক্স শেল স্ক্রিপ্টিং। শেল স্ক্রিপ্টিং আসলে বেসিক্যালি যে জিনিসটা হয় যে আপনার হচ্ছে আমরা একটা বড় একটা প্রোগ্রাম যদি ইফ ইউ থিঙ্ক যে আমরা একটা লিখে রাখতে পারি এবং ওই প্রোগ্রামটা আসলে শেলের ভিতর আমরা এক্সিকিউট করতে পারি। ঠিক আছে, হোয়াইল শেল স্ক্রিপ্টিং ওই যে অনেকক্ষণ আগে বলছিলাম যে আমরা চাইলে আসলে যে কোনো একটা ফাইলের আসলে একটা যদি কোড লিখে রাখি ফর এক্সাম্পল, ওটা আমরা এক্সিকিউট করতে পারি। সো শেলের ক্ষেত্রে যে ফাইলগুলো আমরা এক্সিকিউটেবল ফাইলগুলো আমরা লিখি সেগুলো হচ্ছে বেসিক্যালি .sh ফরম্যাটে লেখা হয়। সো টেস্ট ফাইল .sh টা হচ্ছে ব্যাশের ইয়েতে এক্সটেনশনটা আমরা ইউজ করি। এই ফাইলটা আমরা এক্সিকিউট করতে যেটা করি ./testfile.sh এটা লিখলেই মেইনলি এই ফাইলটা রান করা শুরু করে। ঠিক আছে, সো ফর এক্সাম্পল আপনার হয়তো মনে হতে পারে যে আমার কাছে এখন যে ফাইলগুলো আছে আমি সে ফাইলগুলার লেটস আমি একটা যদি ফাইল ক্রিয়েট করি, সো টাচ hello world.sh এটা ক্রিয়েট করলাম। এবার যদি আমি চিন্তা করি আমি এটা ন্যানো করি, সো আমি এটা ওপেন করলাম, করার পর আমি একটা কিছু প্রিন্ট করতে চাচ্ছি, echo hello world। সো এটা লিখে যদি আমি কন্ট্রোল এক্স প্রেস করি আমাকে সেভ করতে বলবে, ওয়াই দিলাম, এন্টার দিলাম, সেভ হয়ে গেল। সো এখন আমি অলরেডি একটা কথা বলছি যে ডট স্ল্যাশ দিয়ে যদি আমি হ্যালো ওয়ার্ল্ড এটা hello world.sh এটা লিখি, এটা যদি রান করি আপনি একটা লাইন দেখবেন যে ./helloworld.sh ইজ নট মানে অ্যালাউ করতেছে। ঠিক আছে, পারমিশন ডিনাইড। এখন আমার তাহলে সমস্যাটা কি, তাহলে আমি একটু চেক করি যে এটার আসলে আমার এক্সিকিউশন অ্যাক্সেস আছে কিনা, আমি এটাকে এক্সিকিউশন করার ট্রাই করতেছিলাম। ঠিক আছে, সো helloworld.sh এই ফাইলটা দেখি, দেখেন এই ফাইলটা আমার রিড করার অনুমতি আছে যার জন্য আমি ফাইলের কন্টেন্ট দেখতে পারি অ্যাজ এ ইউজার। এই ফাইলটার আমার রাইট করার অনুমতি আছে কিন্তু এই ফাইলটা আমার এক্সিকিউট করার অনুমতি নাই। সো আমি কি করতে পারি, আমি এই যে একটু আগে যে chmod কমান্ডটা শিখছি ওটার সাথে আমি কি করতে পারি, u+x তারপরে হচ্ছে এই হ্যালো ওয়ার্ল্ড এটা যদি লিখি, সো দেখেন আমার প্রিভিলেজটা আপডেট হয়ে গেল। সো এখন যদি আপনি চেক করেন আমার কিন্তু এখন এক্সিকিউশন অ্যাক্সেস এই যে এক্সটা আছে। ঠিক আছে, সো এখন যদি এটা আমি রান করার চেষ্টা করি ./ এটা, সো আপনি দেখতেছেন আপনি হ্যালো ওয়ার্ল্ড কথাটা দেখতে পারতেছেন, মানে কোডের ভিতরে আমি একো যেই জিনিসটা করে আপনি যে পাইথনে প্রিন্ট লিখতেন বা জাভাতে system.out.println লিখতেন সে একই জিনিস করে। স্ক্রিপ্টের শুরুতে একটা ডিফল্ট লাইন লিখে ইউ ক্যান রাইট ইট ডাউন
সো বেসিক্যালি যেটা ওই যে আমরা অনেক সময় হেডার ফাইল বলি, হেডার লাইন বলে থাকি, ঠিক আছে, যে ইম্পোর্ট ডট ইউটিল ডট স্ক্যানার বা আপনার হচ্ছে ইনক্লুড ডট স্টুডিও ডট এইচ, মানে বেশি অনেকগুলা প্রোগ্রামের শুরুতে কিছু বিল্ট ইন লাইন লিখতে হয়, ওগুলা লিখলে আমার পরবর্তীতে ওগুলা মানে প্রি বিল্ট গুলা হেল্প করে। সো এরকম হচ্ছে স্ল্যাশ বিন স্ল্যাশ ব্যাশ একটা লেখা যায়, একটু পড়তে পারেন কি বলছে। সো এই যে মাত্র আমি ইকো হ্যালো ইউজার এরকম একটা কিছু লিখে ফেলছি, এলএস দিয়ে তো আমি বুঝি যে দেখার জন্য। সো ভ্যারিয়েবলস হচ্ছে কিছু ডিফল্ট ডিক্লেয়ার্ড ভ্যারিয়েবলস আছে, সিস্টেম ভ্যারিয়েবলস ক্রিয়েটেড অ্যান্ড মেইনটেইন বাই লিনাক্স ইটসেলফ, ইকো ইউজার পাথ, এগুলা সিস্টেম ইটসেলফ ডিক্লেয়ার করে। আরেকটা হচ্ছে ইউজার ডিফাইন, ঠিক আছে। সো শেল স্ক্রিপ্টিং এ আসার পরে আমি কিছু জিনিস একটু বলি। শেল স্ক্রিপ্টিং এর একটা কোর সমস্যা হচ্ছে স্পেসিং নিয়ে খুব ঝামেলা হয়, কেস সেনসিটিভ এবং স্পেস। যদি উল্টাপাল্টা স্পেসিং থাকে এটা খুব প্রবলেম করে, ঠিক আছে। কেমন প্রবলেম করে এই এক্সাম্পলটা আমি আপনাদেরকে একটু কপি করে দেখাই, যে এই জায়গাটার ভিতরে এই 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 এক্সাম্পলটা বেশ ভালো একটা ঝামেলা করে, ঠিক আছে। সো দেখে মনে হবে, আপাত দৃষ্টিতে মনে হবে যে, সো বাই দা ওয়ে আরেকটা জিনিস, এইখানে কিন্তু শেলে কিন্তু আসলে এই কমান্ড লাইনে কিন্তু আসলে কন্ট্রোল জেড কাজ করে না। সো কারো যদি কন্ট্রোল জেড করা লাগে, যেমন আমি এখন এন্টার দিয়ে এটা নামাই ফেলছিলাম ডাবল কোটেশনটা, সো অল্ট ইউ একসাথে চাপ দিলে কন্ট্রোল জেড এর কাজটা করে, ঠিক আছে। সবকিছু একটু উল্টা টাইপের মনে হবে, বাট ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। অল্ট এবং ইউ, কিবোর্ডের অল্ট বাটন এবং ইউ একসাথে চাপলে কন্ট্রোল জেড এর কাজ করে, ঠিক আছে। আর কন্ট্রোল সি মোটামুটি কাজ করে, কপি করা যায়, সো এটা প্রবলেম হয় না। ওকে, সো এন্টার দিয়ে ধরেন আমি নিচে নামলাম, দেন আমি যে জিনিসটা কপি করছি এটাকে আমি পেস্ট করলাম। সো এখান থেকে এই জিনিসগুলো আমি কেটে দেই। এই লিনাক্স এটা এটা কি প্রিন্ট হবে ওটাও বলে দিচ্ছে, কত ভালো। আচ্ছা, ওকে, সো এটা যদি আমি সেভ করতে যাই, সেভ করলাম। সো আচ্ছা, এটা ব্যাক করি। সো এটা রান করতে বলে ইওর কমান্ড নট ফাউন্ড, তার মানে এখানে কোনো একটা এরর দিছে, ঠিক আছে। সো এটা বেসিক্যালি কি হয়, এই যে এখানে হচ্ছে আপনার এই যে একটা স্পেস আছে, হ্যাঁ, এই স্পেসটার কারণে একটা ঝামেলা হয় যে আপনি এখানে স্পেস দিয়ে রাখছেন কেন, ঠিক আছে। এবং এই যে দেখেন টেক্সটের পর একটা স্পেস আছে, এই স্পেসের কারণে ঝামেলা। সো এগুলা কিন্তু একটু কেয়ারফুলি ডিবাগ করে নিতে হবে, হ্যাঁ। ইউ উইল ফাইন্ড প্লেন্টি অফ ওয়ে টু ডিবাগ, আই এম নট ডিসক্লোজিং বাট ইটস ইজি, ঠিক আছে। চাইলে এটা ডিবাগ করা যায়, বাট ব্যাক ইন আওয়ার টাইম সেটা আসলে আমাদেরকে পুরোটা খুঁজে খুঁজে দেখতে হতো, পুরো কোডটা ট্রেস করে করে দেখতে হতো, কারণ শেলের একটা বাজে সাইড হইতেছে আপনার এররটা সে কখনোই আপনাকে স্পেসিফাই করে বলবে না। এই যে স্পেস রিলেটেড যে এরর, এটা আপনি অলরেডি দেখছেন যে ও আসলে আপনাকে বলে নাই, আপনাকে আসলে বুঝতে হয়েছে। সো এনিওয়ে, সো এই জিনিসগুলো একটু কেয়ারফুলি করে, আমি যখন স্পেসগুলা এবং একর পরে দেখেন গ্যাপ ছিল না, ও একর পরে এই গ্যাপটা নেয় নাই। সো এই গ্যাপগুলো যখন আপনি নিয়ে নেবেন, এখন রান করি, দেখেন এখন কিন্তু ঠিকই আসতেছে, ঠিক আছে। সো গ্যাপের ব্যাপারে কেয়ারফুল, শেলে কিন্তু কোনো গ্যাপ অ্যালাউ করে না, নো স্পেস অন আইদার সাইড অফ দ্য ইকুয়াল সাইন। দেখেন এই লাইনটা কিন্তু এরর দিছিল আমাদের, এটা ঠিক করা লাগছে। তারপরে শেল অ্যাক্সেস কন্টেন্টস অফ ভ্যারিয়েবল বাই প্রিসিডিং উইথ এ ডলার। সো কোন একটা ভ্যারিয়েবল অ্যাক্সেস করলে ডলার দিয়ে বেসিক্যালি ইয়ে করা হয়। সো দেখেন আমি যদি কোড ফাইলটাতে আরেকবার যাই, ন্যানো করি, সো দেখেন এখানে একটা ভ্যারিয়েবল আছে, এখানে একটা ভ্যারিয়েবল আছে, এখানে একটা ভ্যারিয়েবল আছে, বাট যখন এই ভ্যারিয়েবলটা প্রিন্ট করতে গেছে তখন দেখেন ইওর নেমের পর একটা কোলন দিয়ে দেন হইতেছে, সে কোলন ম্যান্ডেটরি না, জাস্ট সেইং, ডলার সাইন দিয়ে সে ভ্যারিয়েবলের নাম স্টার্ট করে, ঠিক আছে। অনেকটা পিএইচপির মতো ব্যাপার স্যাপার, ঠিক আছে। পিএইচপি তো অবশ্য শুরুতেই ডলার সাইন দেয়, বাট এনিওয়ে, সো ডলার সাইন দিয়ে দেন হইতেছে আপনার ভ্যারিয়েবল যেটা সেটা আপনি আসলে ডিক্লেয়ার করবেন। সো দ্যাটস কনভিনিয়েন্ট আর কি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এইটুকু কি ক্লিয়ার? আমি একটু জিজ্ঞেস করি সবাইকে, এইটুকু কি বুঝছি কি হচ্ছে? আমরা শেলের ভিতরে একটা ফাইলে একটা কোড লেখার চেষ্টা করতেছি, সেই কোডটা দেন রান করার চেষ্টা করতেছি। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. ওকে, সো এখানে আরেকটা জিনিস আছে যেটা বলতেছে, ইফ ইউ এনক্লোজ এ ডলার ভ্যারিয়েবল এক্সপ্রেশন ইন এ ডাবল কোটস ইট ইজ রিপ্লেস উইথ ইটস ভ্যালু হোয়েন ইট ইজ লাইন গেট এক্সিকিউটেড।
সো বেসিক্যালি ও যেটা বলতেছে যে ধরেন মাইভার হ্যালো এটা ডিক্লেয়ার করলেন, ঠিক আছে। এখন আপনি সিম্পল ভাবে, আপনাকে মাত্র আমি শিখাইছি যে ইকো করার পরে যদি ডলার সাইন দিয়ে মাইভার লেখেন তাহলে আপনি এই মাইভার ভ্যারিয়েবল যে ভ্যালুটা স্টোর করা আছে আপনি সেটা দেখতে পারবেন। কিন্তু শেলের ভিতরে আরেকটা মজার জিনিস যেটা হচ্ছে, আপনি নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হয়তো এটা এইভাবে যদি ইকো লেখার পরে ভ্যারিয়েবলকে ডাবল কোটেশনের ভিতরে দেখতেন তাহলে তো অন্য কিছু দেখতেন, বাট শেলের ক্ষেত্রে ও স্টিল ডাবল কোটেশনের ভিতরেও এই হ্যালো মানে এই ভ্যারিয়েবলের যে ভ্যালুটা হোল্ড করা আছে সেই ভ্যালুটাই দেখাবে, সে অন্য কিছু দেখাবে না, ঠিক আছে। সো এর পরবর্তী সিঙ্গেল কোটে যদি হয় ওই ক্ষেত্রে আবার কোনো সাবস্টিটিউশন টেক প্লেস করে না, ও তখন হইতেছে আপনাকে ডাইরেক্ট ভ্যারিয়েবলের নাম দেখায় দেয়। দেখেন এখানে সিঙ্গেল কোট যদি দেয় তাহলে কিন্তু ও সেই জিনিসটা দেখায় না। সো এরকম আর কি বেশ কিছু জিনিস আপনি দেখতে পারেন। দেন হচ্ছে আপনি ইউজারের থেকে রিড করবেন। সো আমি যদি তিনটা একটু নেই, পুরাটা কপি করা লাগে, নট ফান। সিঙ্গেল কোট। সো কেউ যদি একটু ইয়ে থেকে উঠায় প্র্যাকটিস করেন শীটে স্লাইডের থেকে, কাইন্ডলি একটু এই কোটেশনগুলো দেখেন, দেখছেন তো কোটেশনের অবস্থা কি হয়ে আছে, এবং স্পেসিং নিয়ে বি কেয়ারফুল, ঠিক আছে। ওকে, সো আমি লিখলাম, আমি আসলে জাস্ট দেখার জন্য লিখলাম যে দেখি কি হয়। সো এই দেখেন কি হয়েছে, প্রথমটা অ্যাজ ইউজুয়াল যেটা বলছে স্লাইডে হ্যালো, সে হ্যালোই লিখছে। পরেরটা তো ডাবল কোটেশনের ভিতরে, যখন ভ্যারিয়েবলকে ডাবল কোটেশনের ভিতর নিয়ে গেছি তখনও সে হ্যালো প্রিন্ট করছে, বা যখন সিঙ্গেল কোটেশনে নিছি তখন হচ্ছে মাইভার ভ্যারিয়েবলের নেম প্রিন্ট করে দিছে, ঠিক আছে। আবার হইতেছে আপনি চাইলে ডাইরেক্ট স্ল্যাশ দিয়ে এটাও দেখতে পারেন যে ডলার সাইন মাইভার, এটা দিয়েও দেখতে পারেন, ঠিক আছে। ইফ ইউ ওয়ান্ট যে আপনি ডাবল সিঙ্গেল কোটের ভিতরে লিখে দেখতে চান না, আপনি জাস্ট একটা স্ল্যাশ দিয়ে দেখতে চান, ইউ ক্যান ডু দ্যাট, আই হ্যাভ নো ইস্যু। সো এরপরে হচ্ছে আমরা কোডে কি কখনো ইনপুট নিছি ছোটবেলায়? কোড লিখতে যে এমন হয়েছে যে ইউজার থেকে ইনপুট নেওয়া লাগছে? জি স্যার, নেওয়া লাগছে। আচ্ছা, সো শেলেও আপনি সেই জিনিসটা করতে পারবেন। ডেটা টাইপ নিয়ে তেমন কোনো মাথা ব্যথার কারণ নাই, পাইথনের মতোই সে খুব রিল্যাক্সড একটা জিনিস। সো আমি যদি জাস্ট এই জিনিসটা একটু কপি করি, কপি করে যদি আমি জায়গায় বসাই, এখানে কিছু জিনিস কারেক্ট করতে হবে, যেটা অলরেডি আমি বলছি যে আপনার এই ডাবল কোটেশনের ঝামেলা আছে। সো ডাবল কোটেশনগুলো একটু ফিক্স করে নেবেন এন্ডিংয়ে। এরপরে হচ্ছে এই ড্যাশে সমস্যা আছে, হ্যাঁ এই ড্যাশটাও সমস্যা করে। এই ড্যাশটা হচ্ছে আর জাস্ট আরেকবার লিখলেই হবে, জিরোর পাশে যে কিটা ওটা প্রেস করলে ড্যাশটা আসে। ওকে, সো আমি যদি এটাকে সেভ করি ওয়াই দিয়ে, এবার যদি রান করি, আচ্ছা সরি আমি আবার এখানে চলে আসছি ন্যানো করে। এবার যদি এটাকে রান করি, আমাকে আমার নাম জিজ্ঞেস করতেছে, সো আমি লিখলাম আসিফ। আমাকে আমার স্টুডেন্ট আইডি জিজ্ঞেস করতেছে, আমি লিখলাম 22। এখানে একটা স্ট্রিং লিখলেও নেয়, ইউ ডোন্ট হ্যাভ টু বি ওয়ারিড যে এখানে ইন্টিজার না দিলে নিবে না, নেয়, ভ্যালু নেয়। আমি ইচ্ছা করে একটা এস দিলাম দেখার জন্য কি করে, নেয়, ইটস ফাইন। সো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। সো কোডটা খুব সিম্পল, আমি যদি একটু এক্সপ্লেন করি কোডটা কোডটা কি বলতেছে, ইকো মানে হচ্ছে যে ইনপুট, পাইথনের ক্ষেত্রে ইনপুট দিয়ে ব্র্যাকেটে যখন আমরা প্রম্পট লিখি যে এন্টার ইওর নেম হিয়ার, ওরকম, বা স্ক্যানারের ভিতরে আমরা যখন জাভাতে লিখতাম এসসি ডট নেক্সট লাইনের ভিতরে যে কি নিব ইনপুট হিসেবে, ওরকম একটা জিনিস। সো এন্টার ইওর নেম, ও কি করতেছে, রিডের পর একটা ভ্যারিয়েবল আছে, ওই ভ্যারিয়েবলের নেমটা উঠাচ্ছে, তারপরে এন্টার ইওর স্টুডেন্ট নং মানে প্রম্পট দিচ্ছে আর কি, এরপরে হচ্ছে রিড স্টুডেন্ট নং ভ্যারিয়েবলের ভিতর রিড করতেছে, দেন হচ্ছে ইকো করতেছে। সো ওগুলা ভ্যালু ইউজ করে ইউ ক্যান মেক সামথিং ম্যাজিক্যাল ইফ ইউ ওয়ান্ট। এরপর হচ্ছে এক্সপ্রেশন কমান্ড ইভালুয়েটস ইট আর্গুমেন্টস অ্যাজ অ্যান এক্সপ্রেশন। সো বেসিক্যালি ওই চেক করে যে 1 + 1 2 আসে কিনা, এই টাইপের জিনিসপত্র। ইউ ক্যান ট্রাই, এটা খুব বেসিক একটা জিনিস। এরপরে আমি এই জিনিসটা নিয়ে একটু কথা বলতে চাই, এটা 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 বেশ বোঝার একটু বিষয় আছে, যে
নরমালি যেটা হয় যে এখানে কি বলতেছে এক্সপ্রেশন 1 ইফ এক্সপ্রেশন 1 ইজ নন জিরো আদারওয়াইজ এক্সপ্রেশন 2। সো এইটা হচ্ছে ইউনিয়ন টাইপের একটা জিনিস। আপনারা জাভাস্ক্রিপ্টে কেউ কাজ করছেন কিনা আমি জানি না, জাভাস্ক্রিপ্ট বা এই টাইপের ল্যাঙ্গুয়েজে এই এটা অর না, হ্যাঁ, এটা যেটা বোঝায় এক্সপ্রেশন 1 ইফ এক্সপ্রেশন 1 ইজ নন জিরো, তার মানে এক্সপ্রেশন 1 এ যদি একটা ভ্যালু থাকে অলরেডি তাহলে সে এটা কি ইউজ করবে, বা যদি না থাকে তাহলে হচ্ছে এক্সপ্রেশন 2 এর দিকে যাবে, ঠিক আছে। ইটস নট ডিরেক্টলি অর বা কিছু, ঠিক আছে, ডিরেক্ট অর অন্যরকম, ডিরেক্ট অরের মতো চিন্তা করতে পারেন, দ্যাটস ফাইন। আমরা জাভায় ডাবল ডাবল ইয়ে দিয়ে অভ্যস্ত, যে জাভাতে অর ডিক্লেয়ার করলে আমরা হয়তো এরকম লিখি, সরি লিখলাম এরকম লিখি, পাইথনে অর লিখি। সো দিস ইজ লাইক সামথিং লাইক দিস, ওই সিঙ্গেল দিয়ে বোঝাচ্ছে আর কি, আমাদের জাভার মতো অত প্যারা নেওয়া লাগতেছে না। এন্ড যদি দিতে হয় যে জিরো ইফ আইদার এক্সপ্রেশন ইজ জিরো, সো এন্ড অপারেটর কি আমরা জানি, ইকুয়াল কি জানি, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল, গ্রেটার দেন, ইকুয়াল, নট ইকুয়াল, এগুলা সবই আছে। সো এগুলা জাস্ট একটু লিখে লিখে দেখতে পারেন হোয়াট হ্যাপেন্স আর কি। আচ্ছা, এরপরে আসি ব্রাঞ্চিং, ইফ এলস, ঠিক আছে। ইফ এলস এর ভিতরে কি কি আছে যদি একটু দেখি। সো ইফ কন্ডিশন দেখেন একটা স্পেসিফিক সিনট্যাক্স আছে, আনলাইক আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা একটা স্পেসিফিক সিনট্যাক্স আছে। এইটা আমার আই স্টিল রিমেম্বার যখন আমি আন্ডারগ্রেডে এই ল্যাবটা করছিলাম আমি অনেক কান্নাকাটি করছিলাম, ঠিক আছে, যে ইটস টেকিং আ লট অফ টাইম ফর মি, যে এখানে একটা স্পেস কম বেশি হয়, ওইখানে একটা ইয়ে হয়। সো একটু কেয়ারফুলি লেখেন। সো কি বলতেছে, ইফ এর পরে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ইয়ে দিয়ে কি করতেছে যে কন্ডিশন লিখতেছে এবং একটা সেমিকোলন দেন লিখতে হবে। দেনের পরে আবার একটা স্টেটমেন্ট, এলস ইফ থাকলে পাইথনের এলিফ যদি মনে থাকে, কন্ডিশন লিখবেন, দেন স্টেটমেন্ট, এলস টু এলস এর মতোই। ইফ শুরু হবে এফ আই দিয়ে শেষ হবে, ঠিক আছে। ইট ইজ মাস্ট টু পুট স্পেসেস বিটুইন দ্য ব্রেসেস অ্যান্ড দ্য কন্ডিশন বিং চেক, ঠিক আছে। সো কন্ডিশন এবং ব্র্যাকেটের ভিতরে স্পেস দিতে হবে, এই সেই কথাবার্তা লিখছে। ইফ ইউ প্রিফার পুটিং দেম অন দ্য সেম লাইন as if you must add a semicolon to separate the line from the test date. So same line এ লিখতে চাইলে এরকম। আচ্ছা, আমরা দেখবো কোডে কিভাবে লিখতে হয় সেটাও দেখবো, বাট স্লাইড আগে দেখি ওনারা কি কি কথাবার্তা বলতে চেষ্টা করছে। সো স্ট্রিং এর ক্ষেত্রে বিষয়টা সিম্পল। স্ট্রিং এর ক্ষেত্রে ইকুয়াল দিয়ে চেক করে যে ডেটা টাইপ ইকুয়াল, নট ইকুয়াল, ট্রু ইফ দ্য স্ট্রিং ইজ নট নাল, মানে স্ট্রিং এর লেংথ চেক করতে পারে এই জিনিসটা বেসিক্যালি। ট্রু ইফ দ্য স্ট্রিং ইজ নাল, মানে স্ট্রিংটা নাল কিনা এটা ড্যাশ জেড দিয়ে চেক করা যায়। আমি জাস্ট আগে ব্যাখ্যা দিচ্ছি, আমরা হয়তো একটা প্রবলেম দেখবো না। সো এরপরে যদি অ্যারিথমেটিক কম্প্যারিজন হয়, স্ট্রিং এর ক্ষেত্রে তো ইকুয়াল দিয়ে সামলানো যাবে, বাট অ্যারিথমেটিকের ক্ষেত্রে জিনিসটা এরকম না। আপনি যদি দুইটা ডেটা টাইপ এমন যাদের দুইটা টাইপ দুইটাই হতেছে নাম্বার, এদেরকে যদি কম্পেয়ার করতে হয় তখন আপনাকে যেটা করতে হবে, এক্সপ্রেশন 1 এরপর স্পেস দিয়ে ড্যাশ ইকুয়াল, ইকিউ মানে ইকুয়াল, এক্সপ্রেশন 2, তারপরে এক্সপ্রেশন 1 ড্যাশ নট ই, এন ই মানে নট ইকুয়াল, ঠিক আছে। তারপর জিটি মানে গ্রেটার দেন, এরপরে জিই মানে গ্রেটার ইকুয়াল, ঠিক আছে। গ্রেটার ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, এটাকে মিন করতেছে। এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল। সো আমরা যে এতদিন ধরে ওই নিউমেরিক এক্সপ্রেশনের ক্ষেত্রে গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, তারপরে নট ইকুয়াল ইউজ করে আসছি, বা গ্রেটার দেন লেস দেন ইউজ করে আসছি, এই জিনিসগুলা ইউ ক্যান নট ইউজ রাইট হিয়ার, ঠিক আছে। এটা একটু প্রবলেম হয়ে গেল। এইটার ক্ষেত্রে আপনাকে যদি কিছু নিউমেরিক ভ্যালু চেক করতে হয় ইউ শুড ফলো দিস ওয়ে আর কি, ঠিক আছে। সো ইফ এলস এর ক্ষেত্রে ফাইলের কন্ডিশন চেক করা যায় যে ফাইলটা আসলে এই ট্রু ইফ দ্য ফাইল ইজ এ ডিরেক্টরি, যে ফাইলটা চেক করতেছে এটা আসলে ডিরেক্টরি কিনা। এরপর আরো অনেকভাবে চেক করে ট্রু ইফ দ্য ফাইল ইজ এ রেগুলার ফাইল, ফাইলটা রেগুলার মানে ফাইল কিনা জাস্ট চেক করা। তারপর গ্রুপ আইডি সেট করা কিনা এরকম ট্রু, এরপর চেক করতেছে ট্রু ইফ দ্য ফাইল ইজ রিডেবল, সো ফাইলটা রিডেবল কিনা সেটা চেক করা যায়। ফাইলটা রাইটেবল কিনা, এক্সিকিউটেবল কিনা, এগুলোও চেক করা যায় ইফ কন্ডিশন এলস কন্ডিশনের ভিতরে। আমরা তো জানি যে আমাদের রেগুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাইল নিয়ে অনেক কিছু করা যায়, ঠিক আছে। সো এইখানে একটা প্রোগ্রাম আছে, দেখি প্রোগ্রামটাকে, আমি আরেকটা ফাইল বানাবো।
এটা হচ্ছে সো আমি ডাইরেক্ট ন্যানো লিখে এখানে চলে আসছি, বারবার আসলে লিখতে ইচ্ছা করতেছে না, সো একবারে চাইলে লিখে ফেলা যায়। কিছু জিনিস একটু মানে আপনার হাতে চলে আসবে লিখতে লিখতে, ঠিক আছে? সো প্যারা নেওয়ার কিছু নাই যে প্রথম প্রথম হচ্ছে না, এক দুদিন ট্রাই করলে। এই যে দেখেন ডিফল্ট যে ফাইল বানাইছি এটা রাইট অ্যাক্সেস আমার নাই, এই সরি এক্সিকিউশন অ্যাক্সেস নাই। তো আমাকে যেটা করতে হবে chmod u+x লেখা না কেন দিলাম, এন্টার ফার্স্ট নাম্বার দিলাম 25, এন্টার সেকেন্ড নাম্বার দিলাম 20। সো যেটা বলতেছে 20 and 25 আর কি বলছে, আচ্ছা এখানে একটা ঝামেলা হয়েছে যে ও যেটা করতেছে যে এখানে একটা কোথাও একটা ইয়েতে প্রবলেম হয়েছে, বাইনারি অপারেটর এক্সপেক্টেড। সো এই জায়গার ভিতরে এই জিনিসটা একটু ফিক্স করে নিতে হবে আপনাদেরকে, যে এইখান থেকে অনেক সময় এইখান থেকে ডিরেক্টলি যখন তুলবেন এই লেখাগুলো এক্স্যাক্টলি ইয়েতে থাকে না, মানে যেটা একটু আগে দেখাইছিলাম যে ওই ডলার সাইন বা এই জিনিসগুলোতে প্রবলেম থাকে। সো এইগুলো একটু ফিক্স করে নিয়ে আপনাকে একটু লিখতে হবে, তাইলে আপনার জন্য ঠিক হবে যে জিটি বা এগুলা ম্যাচ করে নাই। দেখি এই যে ড্যাশের এখানে সমস্যা ছিল। সো এগুলো একটু ডিবাগ করা প্যারা, ঠিক আছে? আপনি একটু কষ্ট করে ডিবাগ করতে হবে। সো দেখেন এই যে ঠিক হয়ে গেছে, ঠিক আছে? 25 ইজ গ্রেটার দেন। সো আপনি যদি একটু পড়েন, আপনার বেসিক প্রোগ্রামিং এর নলেজ আছে, ইউ শুড বি গুড টু গো। যে নাম্বার 2 ড্যাশ গ্রেটার দেন, আবার এটা মাইনাস ভাইবেন না কাইন্ডলি, হ্যাঁ এটা কিন্তু একটা ড্যাশ, হ্যাঁ গ্রেটার দেন, দেন হইতেছে ইকো সাম ইজ নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2, অল এলস ইফ হচ্ছে নাম্বার 1 ইজ লেস দেন নাম্বার 2, ঠিক আছে? সো আমি যদি প্রথমে 25 আর 20 দিছি, এবার যদি 20 আর 25 দেই, সো 20 ইজ লেস দেন 26, সো দ্যাটস অবভিয়াস, ঠিক আছে? কেস আছে, সুইচ কেসের কিছু কনসেপ্ট আছে, এগুলা চাইলে আপনারা দেখতে পারেন, এটা আমি দেখাচ্ছি না। বেসিক্যালি ইফ এলস এর বদলে আমরা নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন সুইচ কেস ইউজ করতাম ওই জিনিসটাই, ঠিক আছে? সো ইউ ক্যান ট্রাই দ্যাট আউট অ্যাজ ওয়েল। কমান্ড লাইন আর্গুমেন্টস, কমান্ড এখানে বেশ কিছু জিনিস, ওই যে নাম্বার অফ আর্গুমেন্টস, একটা ইয়েতে কতগুলা নাম্বার আছে, nth আর্গুমেন্টস ইন ডলার, এগুলা সামনে আসবে। সো এখন হচ্ছে লুপ, ঠিক আছে? সো আমরা চাইলে আসলে এই স্ক্রিপ্টের ভিতর অলরেডি বুঝতেই পারতেছেন যে ইফ এলস পর্যন্ত যেহেতু লিখে ফেলছি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে যেহেতু প্রিন্ট করে ফেলছি, তার মানে লুপিং আর মেথড ডিক্লেয়ার করলেই তো একটা সুন্দর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে যায় অলমোস্ট, ঠিক আছে? এগুলো আর বাকি থাকবে কেন? সো এ পর্যন্ত যা যা বুঝেছি, কারো কোনো কনফিউশন আছে আগে এটা বলেন। এনিওয়ান? স্যার ঘুমাই গেছি? নো স্যার, কিন্তু যে অনেক প্লাস মাইনাসের ব্যাপার আছে তো স্যার। ওই প্লাস মাইনাসের ব্যাপার স্যাপার কই দেখলেন? ওই যে স্যার ড্যাশ ট্যাশ অনেক কিছু দেখালেন স্যার। কোথায় দেখ, বলেন তো কোনটা সবচেয়ে বেশি ভেজাল মনে হচ্ছে? ওই যে স্যার একটু আগে যে কন্ডিশনটা লিখছেন স্যার, ওইগুলো। কোন কন্ডিশন? এই যে ইফ এলস? ইয়েস স্যার, এটা সেই যে এইগুলো আর কি স্যার। এটা 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 জি স্যার। আপনি পড়েন, আপনি আমার সাথে পড়েন, বলেন কি লিখছে, আপনি পড়েন আমি শুনবো। প্রথম লাইনে কি লিখছে বলেন। স্যার ফার্স্ট নাম্বার ইনপুট বলছে ইন্টার ফার্স্ট নাম্বার ইনপুট, আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন ইনপুট নিছেন না, ইয়েস স্যার। তো একটা মেসেজ প্রিন্ট করবেন না ভদ্রতা করে মেসেজ দেওয়ার জন্য, যে কি নাম্বারটা ইনপুট নিবে এটা বলবেন তো, ঠিক আছে? ইয়েস স্যার। একো মানে প্রিন্ট বেসিক্যালি। তারপরে রিড দিয়ে হইতেছে ওই লেখা, যে ইউজার যে নাম্বারটা দিবে সেটা রিড করে নিবে এই ভ্যারিয়েবল, এতটুকু তো ক্লিয়ার। ইয়েস স্যার। তারপরে সেকেন্ড নাম্বার ইনপুট নেওয়ার আগে আবার কি একটা প্রম দিছি, একো একো মানে প্রিন্ট, যে না এন্টার সেকেন্ড নাম্বার, তাই তো? জি স্যার। এরপরে রিড নাম টু, এখানে একটা নাম্বার নিবে। এখন আমি আপনাকে একটা কোশ্চেন করি,
জি স্যার। একো যদি না লিখতাম, এই একোটাও না লিখতাম, এই একোটাও না লিখতাম, আমরা কি ইনপুট নিতে পারতাম? নো স্যার। কেন? স্যার একোতে তো আমরা স্টোর করতেছি না স্যার। না না, এটা তো একটা ভদ্রতা। মাত্রই বললাম না যে এটা একটা মানে আমি বিনয়ী হয়ে আপনাকে বলছি, একো একো তো একটা প্রিন্ট লাইন। আমরা যখন একো ফার্স্ট লিখছি তখন কি বলছি, হোয়াট ইজ একো? স্যার তাহলে কি আমরা নাম্বার নিতেছি রিডে? রিডেই নিতেছি, এক্স্যাক্টলি। সো আমরা অনেক সময় নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কখনো ট্রাই করছি যে একটা ইনপুট নিছি বাট কোনো প্রম্পট দেই নেই? নো স্যার। এটা কখনো ট্রাই করি নাই? ইউ নেভার ট্রাইড? স্যার মানে নাম্বার নিব কি সাথে মানে লিখবো কিছু একটা ওরকম বলতেছে? মানে ধরেন আমি একটা ইউজারের থেকে একটা ইনপুট নিব, কিন্তু আমি ওইরকম কোনো মেসেজ ইউজারকে দেখাবো না যে তুমি কোনো নাম্বার ইনপুট দাও, এরকম কখনো করছি? নো স্যার, মানে স্পেশালি এটা লেখা থাকলে তো বেটার স্যার। বেটার তো আমিও জানি, কিন্তু না লিখলে কি গুনাহ হবে? না স্যার, ভুল হবে না স্যার। এটাই আমি বলতেছি যে সো লিখলাম না, আমার লিখতে ইচ্ছা করতেছে না, এখন আমি কি করব? এটা কি, এটা তো কোনো মেজর কোনো ইস্যু হওয়ার কথা না, তাই না? সো ওই জিনিসটাই বলতেছি যে আপনি চাইলে তো না লিখেও কিছু করতে পারেন। এই দেখেন এখন কিছুই নাই, প্রম্পট আসছে কোনো? নো স্যার। একো দিল, এখন যদি আমি লিখি 26 আর দেখেন তারপরেও কিন্তু ইউজারের থেকে নাম্বার নিতেছে নিতেছে না? জি স্যার। আমি তো বুঝতেছি কারণ আমি অলরেডি প্রোগ্রামটা পড়ছি, ইউজার কি দিতে পারবে এটা তো আমি জানি। সো এখন দেখে দেখে দেখেন কোড কিন্তু স্টিল কাজ করতেছে, কিন্তু একো লাইনটা নাই। ইয়েস স্যার। এটা কঠিন হইলো? না স্যার, মানে এই সিনট্যাক্স গুলো নিউ তো। এইগুলা নিউ, কিন্তু তো 110 বাবা, ঠিক আছে, ইজি। আপনি একটু একটু দেখতে হবে কষ্ট করে, হ্যাঁ, খুলে একটু ল্যাব শিটটা যে যেভাবে দেখাই দিচ্ছি এভাবে করে একটু দেখলে দেখবেন যে এগুলার কোনো বিষয়ই না। আপনি আধা ঘন্টা 1 ঘন্টা টাইম দিলে সব কমপ্লিট হয়ে যাবে। তাই বলে আবার পরীক্ষার দিন আধা ঘন্টা 1 ঘন্টা দিয়েন না, তখন আবার বললেন না স্যার আপনি তো বলছিলেন আধা ঘন্টা টাইম দিলে হবে, এখন তো আবার হচ্ছে না। সো তখন কিন্তু বাঁচানো কঠিন হবে বাবা, ঠিক আছে? এনিওয়ে, সো লুপ আছে, লট অফ ডিফারেন্ট ওয়েতে আপনি লুপ লিখতে পারেন। আপনার যদি পাইথন অনেক পছন্দ থাকে তাহলে আপনি ওই যে এই স্টাইলে লিখতে পারেন, ফর আই ইন রেঞ্জ হিসেবে এখানে একটা ভ্যারিয়েবল দিয়ে দিবে দ্য নাম্বার অফ আর্গুমেন্ট ফর আই ইন, এই যে এই পর্যন্ত লুপটা চলবে, এ 1 থেকে হইতেছে আর্গুমেন্ট ইয়ে করা শুরু করছে, কাউন্ট করা শুরু করছে। সো আপনি যদি দেখেন ইউজার একটা নাম্বার বলে দিবে যে এত নাম্বার পর্যন্ত লুপটা চলবে। দেখেন এখানে কি বলছে, বাই দ্য ওয়ে এই লাইনটা কিন্তু সব প্রোগ্রামিং পেজের প্রথমেই লেখা হয়, ঠিক আছে? এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আপনার, আমি লিখি নাই বাট আপনি ইউ শুড মেইনটেইন, আমি তো ন্যানো করে চলে যাই। সো দেখেন আমার এখানে কিন্তু উপরে লেখা নাই, বাট আপনি ইউ শুড রাইট ইট ডাউন যে কি লেখছে। এটা যে কোনো ইয়েতেই লেখে, ড্যাশ এক্সক্লেমেটরি বিন ডট ব্যাশ, ঠিক আছে? সো ওয়াই, ঠিক আছে? আর কন্ট্রোল এক্স ন্যানো করে যদি ঢুকেন তাহলে কন্ট্রোল এক্স দিয়ে বের হইতে হয়, ঠিক আছে? এগুলো আরেকবার বলে দিলাম, ওকে? সো এরপরে হচ্ছে আমরা যদি একটা সিম্পল ফর লুপ দেখার চেষ্টা করি, আমি এটাকে কপি করলাম, কপি করে আচ্ছা আমি আরেকটা ফাইল বানাই, সেটার নাম দেই ন্যানো দিয়ে আমি ডাইরেক্ট ফাইল বানাইতে পারি। সো লুপ লুপ ডিসকাস ডট sh। সো দেখেন আমি ডিরেক্টলি এখানে চলে আসছি, ন্যানো দেওয়ার সাথে সাথে দিয়ে দিছে আমাকে, ভেজাল করে নাই। সো ফর লুপের ভিতর কি কি আছে, স্টার্টিং কন্ডিশন, তারপরে স্টপিং কন্ডিশন, তারপরে ইনক্রিমেন্টাল কন্ডিশন, ডু, আমরা যে নরমালি যে ব্র্যাকেট দিই ওটার বদলে পাইথনে তো ডিফারেন্ট ওয়েতে লেখা হয়। পাইথনে তো এখানে একটা কোলন দেয়, কোলন দিয়ে দেন হইতেছে এখানে ইয়ে করে, ইন্ডেন্টেশন ম্যাচ করে। আর জাভাতে তো বেসিক্যালি জিনিসটা এরকম থাকে, ঠিক আছে, কিছুটা এরকম, ঠিক আছে? কেউ যদি জাভা করে থাকেন সে একটু রিলেট করার ট্রাই করেন, একর জায়গায় হয়তো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন থাকে। আর ডলার সাইন কেন, এটা অলরেডি অনেকক্ষণ আগে বলছি, যখনই কোনো একটা ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে হবে, যেটা ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা আছে সেটাকে অ্যাক্সেস করতে গেলে অবশ্যই আমাকে ডলার সাইন দিয়ে করতে হবে। সো আমি যদি এবার যা যা উল্টাপাল্টা করছি এটা যদি চেঞ্জ করতে চাই, আমি যেটা করব অল্ট ইউকে একসাথে দিলে আমার আগে যা যা চেঞ্জ ছিল সব চলে আসবে, ঠিক আছে? সো বেশি অল্ট ইউ দিছি, যাই হোক।
আর মাউসের রাইট ক্লিক করলে যদি কোনো কারণে এরকম হয় যে আপনি অল্ট ইউ দিয়ে সব মুছে ফেলছেন, আয় হায় এখন আবার লিখতে হবে না, আপনি জাস্ট মাউসের রাইট ক্লিক করবেন, সব চলে আসবে। মাউসের রাইট ক্লিক করলে সব চলে আসে। ওকে, কিবোর্ড নিয়ে একটু ঘাটতে হবে, এই দিস অল অ্যাবাউট কিবোর্ড। আপনি অলরেডি নোটিস করছেন আমার মাউসের ইউজ খুব কম, ঠিক আছে, পারলে ক্লোজ টু জিরো আর কি। সো এটা একটু দেখবেন। সো সেভ মডিফাইড বাফার, অফকোর্স আমি যদি ডিফারেন্ট নামে সেভ করতে চাই আই ক্যান চেঞ্জ দ্য নেম, তখন আবার জিজ্ঞেস করবে ডু ইউ ওয়ান্ট টু সেভ ইন এ ডিফারেন্ট ফাইল, ওটা চেক করে দেখতে পারেন। সো আপাতত আমার ইচ্ছা নাই, সো আমি দেখি নামটা চেঞ্জ করে দেই, লুপ ডিসকাস, সরি এটা দিয়ে আমি করব। বাই দ্য ওয়ে এখন আমাকে কেউ বলেন তো এখন কি ফাইলটা আমি এক্সিকিউট করতে পারবো? হোয়াট ডু ইউ থিঙ্ক? অনেকবার ফাইল ক্রিয়েট করছি, আমাকে বলেন তো এইটা যদি রান করি এখন কি প্রবলেম হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক গাইস? সো এটা কি এক্সিকিউট অ্যাক্সেস দেওয়া আছে? এই তাও তো না। এক্সিলেন্ট কোশ্চেন, এটাই শুনতে চাচ্ছিলাম। এটা দিলে এক্সিকিউট অ্যাক্সেসটা নাই, আমার বলবে থামো, chmod দিব u+x, তারপর হচ্ছে discuss.sh। দেখেন ইউজারকে এক্সিকিউটেবল অ্যাক্সেস দিয়ে দিলাম। এখন যদি রান করতে চাই দেখেন 50 পর্যন্ত প্রিন্ট করে দিছে, ঠিক আছে, বুঝছি। জি স্যার। এটা তো কঠিন না। আচ্ছা, সো ও মাই গড, একটু ন্যানো। স্যার এই বিন ব্যাশ এটা কেন লিখতে হয়, মানে এটা দিলে এটা কোডের আগে? এটা হেডার ফাইল, আপনি যদি লিখতে না চান আমার সমস্যা নেই। আমরা অনেক সময় লিখি না আগে, এখন এখন সিটা মনে লেখা না, এই লাইনটা খুব কমন ছিল, ইনক্লুড studio.h, এই লাইনটা আগে সব সিএসসি প্রোগ্রামিং এর আগে সবাই লিখতো, ঠিক আছে। সো এটাতে হেডার, দিস ফাইল ইজ কল্ড হেডার ফাইল, ইউ উইল নিড ফাইন্ড সেভারাল ডিফারেন্ট হেডার ফাইলস অন দিস সোর্স ডিস্ক। সো ওগুলো হচ্ছে প্রি কম্পাইলেবল, ঠিক আছে, যে কম্পাইলেশনে হেল্প করে, যে আর্লি টাইমে যদি কিছু জিনিসপত্র থাকে ক্যাশ করা থাকে ওই জিনিসগুলো ইনস্ট্যান্ট রান করতে পারে। মানে একটু যদি ভেঙে বলি, সহজভাবে বোঝানোর চেষ্টা করি, ধরেন আপনি একটা প্রোগ্রাম বারবার রান করতেছেন, এখন প্রোগ্রামটা যখন বারবার রান করতেছেন তখন আসলে রান টাইমে যেটা হয়, এটা জাভার অ্যাসপেক্ট থেকে বলতেছি, জাভার একটা হট প্রোফাইলার থাকে, ও যেটা ট্র্যাক করার চেষ্টা করে যে কোন প্রোগ্রামটা সবচেয়ে বেশি রান হইতেছে। সো ও তখন যেটা করে, ও পার্টিকুলার প্রোগ্রামকে আসলে ওর ভিতরে যেটা নাকি বাইট কোডটা মানে লো লেভেল কোডটা জেনারেট হয় ওটাকে আসলে ও একটা জায়গায় স্টোর করে রাখার চেষ্টা করে, কারণ কি ও দেখতেছে যে বারবার এই কোডটা রান হইতেছে। এখন ওই কোডটা যদি সে বারবার ট্রান্সলেট করে, মানে প্রত্যেকবার আসলো নতুন করে ট্রান্সলেট করলাম চালাইলাম, এটাতে তো আপনার এফিসিয়েন্সি ল্যাগ করে। ওয়াই নট, আমি জানি যেহেতু যেটা বারবার রান করতেছে আমি এটার বাইট কোডটা অলরেডি যেহেতু ট্রান্সলেটেড আছে এটাকে এক জায়গায় সেভ করে রাখি, যাতে যখনই ইউজার এটাকে রান করতে চাবে আমি জাস্ট এই বাইট কোডটা চালাই দিব বা এই লো লেভেল কোডটা চালাই দিব। সো ওই প্রি কম্পাইলেশনে হইতেছে এই জিনিসগুলো হেল্প করে, বুঝতে পারছি প্রি কম্পাইলেশনের ব্যাপারটা? জি। আচ্ছা, ওকে, সো এই যদি যায়, ওকে, এইগুলা আসলে লাগবে, হ্যাঁ, মানে আপনার যদি ইয়ে করতে চান। আচ্ছা এটা কোনটা লুপ ফাইল, লুপ ডিসকাস, লুপ ডিসকাস এটা ন্যানো করি। সো এখানে চাইলে আমরা কিছু আর্গুমেন্ট পাস করতে পারি, যে আর্গুমেন্ট দিয়ে বেসিক্যালি যেটা হয় যে কোনো একটা লুপ কতক্ষণ চলে বা কি কিছু, দ্য নাম্বার অফ আর্গিস এখানে দেখা যায় যে কত পাস করা হয়েছে, ঠিক আছে। সো এরপরে হচ্ছে এটা কি, আচ্ছা এটা ওয়াইল লুপ। সো ওয়াইল লুপ ইউ ক্যান ট্রাই বাই ইয়োরসেলফ, এটা আসলে দেখানোর কিছু নাই,
এরপর হচ্ছে আনটিল, আনটিল দাও এটা ইয়ে করা যায় সেম ভাবে, যতক্ষণ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত চলবে। এরপরে হচ্ছে ফাংশন। সো ফাংশনেরটা আমি এটা দেখাইতে বেশি প্রেফার করব। এখানে দেখেন কি করতেছে, একটা ফাংশন ডিক্লেয়ার করছে ফু, এটার ভিতরে একো করছে একটা লাইন। সো জাস্ট ফাংশনের নেমটা ধরে কল দিছে, আর কিছু না, ঠিক আছে। সো আমি যদি একটা ফাংশনের জিনিস দেখি, ন্যানো ফাংশন ডট sh। সো এখানে যদি আমি আসলে এটা কপি করে দেই, আবার আমাকে যখনই দেখবেন, এই যে দেখেন এই টাইপের ডাবল কোটেশন দেখলে একটু ঠিক করে নিয়েন, ঠিক আছে, এগুলো আসলে প্রবলেম করে। আর মোস্ট অফ দা কেস আসলে কিবোর্ড ইউজ করতে হবে, কার্সর দিয়ে আসলে এই জায়গায় মুভ করাটা খুব ঝামেলার। মোস্ট অফ দা কেসেস আসলে পসিবলই না বলতে গেলে। আই ডোন্ট ওয়ান্ট টু আইদার, মানে এর চেয়ে কিবোর্ড ইউজ করা আরামদায়ক আসলে। এনিওয়ে, সো দেখেন এখানে কি করছে, একটা মেথড ডিক্লেয়ার করছে, মেথডের মধ্যে কার্লি ব্র্যাকেট ইউজ করছে ফর দ্য ফার্স্ট টাইম। উই আর লাকি টু সি দ্যাট। মানে আমি একটু একটু ক্রিটিক হই এই বিষয়ে, যে আপনার ফর লুপের ভিতর আপনার কার্লি ব্র্যাকেট নাই, কিন্তু আপনার মেথডের মধ্যে আপনার কার্লি ব্র্যাকেট আছে। মানে হোয়াট ইউ আর ট্রাইং টু ডেভেলপ, মানে কনভেনশন একটু ফলো করলে কি হইতো। যাই হোক, এটা আসলে মাইটের খেতে পারি টোলভার্সের কাছে যে তুমি কি বুঝো। যাই হোক, সো আমি যদি wx দেই, দিলাম। এবার যদি আমি চেষ্টা করি ইয়ে করতে, আবার chmod দিতে হবে, chmod ওকে। এবার যদি আগের মতো ডট স্ল্যাশ দিয়ে রান করি, সো দেখেন ফাংশন ফু ইজ এক্সিকিউটিং। এই যে দেখেন ফু এর ভিতরে একটা ইয়ে লেখা ছিল, এটা এক্সিকিউট করতেছে, ঠিক আছে। ফাংশন ফু ইজ এক্সিকিউটিং, এটা আসতেছে। ওকে, এরপরে হচ্ছে আপনি চাইলে when a function is invoked the parameter to the script, মানে আপনি স্ক্রিপ্ট ফাংশনের মধ্যে হয়তো আর্গুমেন্ট পাস করতে চাচ্ছেন বা কি কিছু একটা, সো ইউ ক্যান ডু দ্যাট। সো কি করতেছে, শো আর্গ a1 ফর i ইন ডলার, যে আর্গুমেন্টগুলো পাস করা হয়েছে অ্যাস্টেরিক দিয়ে বোঝাচ্ছে যতগুলো পাস হয়েছে সবগুলা দেখবে, এরকম একটা আর কি। না পাস হলে কোনোটাই দেখবে না। ক্লিন ক্লোজার তো আমরা জানি, হয় সব নাইলে কোনোটাই না। ডু দিয়ে শুরু করলো, একো করতেছে দিস ইজ ডলারে নাম্বার অফ আর্গুমেন্ট ইজ আই। এরপর হচ্ছে এক্সপ্রেশন, হচ্ছে এক্সপ্রেশনের ভিতর যেটা করে, এই যে এক্সপ্রেশন একটু আগে উপরে যে এক্সপ্রেশন দেখছিলাম, ওই এক্সপ্রেশনের মতো করে ভ্যারিয়েবল আমরা করি না, i প্লাস প্লাস i প্লাস ওয়ান, মনে আছে পাইথনে এরকম কিছু করছি ছোটবেলায়, i ইকুয়াল টু i প্লাস ওয়ান পাইথনে, Yes, sir. বা i প্লাস প্লাস তো করছি, ঠিক আছে। সো এই জিনিসগুলা বেসিক্যালি হচ্ছে এখানে ওরা ইয়ে করে, মানে ইনক্রিমেন্ট করতেছে। সো সো কিছু দেই নেই, সো কিছু আসেও নাই। সো দেখেন এখানে নাম্বার অফ আর্গুমেন্ট ইজ 5, নাম্বার অফ আর্গুমেন্ট ইজ 2। সো এরকম আর কি আসতেছে, যে আমি যে কয়টা আর্গুমেন্ট পাস করব ও আসলে আমাকে দেখাইতেছে যে কয়টা আর্গুমেন্ট পাস করা হয়েছে। ও আমাকে ইটারেট করে করে সবগুলা দেখাচ্ছে। যে দেখেন আমি যদি লেটস সে ফাংশন 1 2 4 5 6 এটা লিখলাম, সো আর্গুমেন্ট কোনটা কোনটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ঠিক আছে। সো ও পাঁচটা আর্গুমেন্ট প্রিন্ট করছে, তারপরে দেখেন এই যে তারপরে নাম্বার অফ আর্গুমেন্ট ডলার সাইন দিয়ে এই যে অ্যাক্সেস করছে,
1 2 3 4 1 দিয়ে শুরু করছিল। নং আর্গুমেন্ট ইজ ডলার এসআই এসআই ডলার পর আই, সরি ডলার পর আই, আই মানে কি এই যে এইখানে ও যতগুলা রিসিভ করতেছে, সো এই রিসিভ করতেছে কি 1, তারপরে আবার 1 দিছি, 4 দিছি, 5 দিছি, 6 দিছি, এরকম যা যা দিচ্ছি ও সব হচ্ছে রিসিভ করতেছে। একো করতেছে কি দেখেন লিস্টিং স্টার্ট, সো এই যে দেখেন আপনার লিস্টিং স্টার্টটাও একো করতেছে। দেন হচ্ছে এখানে কি করতেছে শো আর্গুমেন্ট। শো আর্কটা কি জিনিস বলেন তো, কে একজন একটু বলেন তো এই ফাংশনটার ভিতরে লেখাগুলো আসলে কি মানে আমাকে একটু বলেন তো। For a lab class issue, what is the issue? Why did you, আচ্ছা আমাকে একটু এটা একটু বলেন কেউ স্যার। হ্যালো, কেউ কি আছেন নাকি চলে গেছেন? হ্যালো, একটু বলেন এই মেথডটার ভিতরে কি কি লেখা হয়েছে, একটু কষ্ট করে বলেন, একটু শুনি। ম্যাডাম বলেন। হ্যালো স্যার এটা একটু রিপিট করতেছেন, আমার নেট কানেকশন চলে গেছে। আচ্ছা, বাকিদের যাদের জানে তারা একটু বলেন, আমি রিপিট করব, বাট বাকিরা যারা শুনছেন বলেন। আনিকা নাওয়ার আছেন? Yes, sir. হ্যাঁ বলেন তো এই জায়গাটার ভিতরে আসলে কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড হিয়ার? Sir, এই জায়গাটা একটু মিস করে গেছি। এই জায়গাটা আমি বলিই না, আপনি মিস করলেন কিভাবে? তার মানে আপনি শুনে নেই নাই ক্লাসটা। স্যার এই কোয়েশ্চেনটা কি ছিল এটাই আর কি মিস আমি করেছি। জাস্ট জানতে চাইছি যে মেথডের ভিতরটা, মেথড ডিক্লেয়ার তো বুঝছি নাকি, যে এই যে দেখেন একটা মেথডের নাম দিছি, ওপেনিং ক্লোজিং ব্র্যাকেট দিছি, তারপরে কার্লি ব্র্যাকেটের ভিতরে মেথডের স্কোপটা ডিফাইন করছি, মেথড তো ডিক্লেয়ার করতে পারি। ওকে স্যার। আপনি কি জাভাতে করছেন না পাইথনে করছেন? না স্যার, পাইথন। পাইথনে করলে যেটা হইতো যে বেসিক্যালি আপনার হচ্ছে মাই আর্গ এটা লেখার পরে এটা দিয়ে ইন্ডেন্ট কোলন দিয়ে দেন হইতেছে ইন্ডেন্টেন ভাবে লিখতেন, তাই না? জি স্যার। এটা শেল বা জাভার ক্ষেত্রে জিনিসটা অন্যরকম, সে যেটা করে ক্লোজিং ব্র্যাকেটে কার্লি ব্র্যাকেট দেয়। যেমন এইখানে এই মেথডের স্কোপ ছিল কি এই ইন্ডেন্টেশনটা না জি স্যার। পাইথনে, জি জি। শেলে যেটা হয় এটা হইতেছে কার্লি ব্র্যাকেটের ভিতরে চলে আসে, ঠিক আছে? সো কার্লি ব্র্যাকেটের ভিতরে যা যা আছে সবই হইতেছে মেথডের স্কোপের ভিতর থাকে, ঠিক আছে? ওকে, সো এখন আমাকে একটু দেখে বলেন a = 1 এটা দেখে কি বুঝতেছেন? স্যার এ ভ্যারিয়েবলের ভ্যালু 1 সেট করা হয়েছে। এরপরে ফর আই ইন রেঞ্জ এটা দেখে তো অবস্থা, আই ইন দেখলি তো রেঞ্জ লিখতে মন চায়, বাট সেখানে ফর আই ইন $, এটা কি বোঝাচ্ছে? স্যার ঠিক জানি না। এটা হচ্ছে আপনার মেথডে কিছু প্যারামিটার পাস করতে পারেন না চাইলে জি স্যার। আর্গুমেন্ট, সো আপনার মেথডে যে প্যারামিটারগুলো পাস করবেন, এই যে দেখেন লেখেন when a function is invoked the parameter to the script, মানে মেথডের মধ্যে যে স্ক্রিপ্টগুলো পাস করা হইতেছে সেই Yes, sir. সেই প্যারামিটারগুলোকে সে ইটারেট করা শুরু করছে। বুঝতে পারছি? জি স্যার, সো ফর বুঝেছি। এক্সাম্পল দেখেন আমার এই ফাইলটার নাম কি functionlesson.sh, এটা একটা স্ক্রিপ্ট তাই না? জি। এটা কিন্তু মেথড না, এটা একটা স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টের মধ্যে যেই যে প্যারামিটার আমি পাস করব, দেখেন 1 1 4 5 6 চারটা ভ্যালু, আমি এখানে চাইলে একটা স্ট্রিং ভ্যালু পাস করে দেখতে পারি যে কি আসে। ফর এক্সাম্পল এটা পাস করলাম, দেখেন না নাম্বার 5 নাম্বার আর্গুমেন্টটা কত আসছে 80 আসছে, তাই তো? সো যাই পাস করব স্ক্রিপ্টে সবকিছু $* দিয়ে আপনি রিড করতে পারতেছেন, ঠিক আছে? এখন দেখেন আমি সিকোয়েন্সিয়ালি রিড করব, আমি কি একবার সিকোয়েন্সিয়ালি রিড করব না নাকি? জি স্যার। লুপ তো এর জন্য নিছি, সো একটা ডু লেখছি ডান লেখছি। সো এই যে বললাম এটা নিয়ে আমি একটু ক্রিটিক করতেছিলাম যে আপনার এইখানে যদি কার্লি ব্র্যাকেটের সুযোগ সুবিধা থাকে তাহলে এটা লুপের ক্ষেত্রেও দেন, এটা কেন দেন না আল্লাহ জানে। যাই হোক, সো একো করতেছে কি দা প্রিন্ট করতেছে $a, তার মানে হইতেছে এখন এর ভ্যালু কত সেটা প্রিন্ট করতেছে, নাম্বার
আর্গুমেন্ট ইজ $i, তার মানে হইতেছে কোন আর্গুমেন্টটা, সো 1, এই যে যখন আমি 1 দেখতেছি তখন আসলে আমি যেটা বুঝতেছি যে এই 1টা আসছে এর ভ্যালু থেকে, নং আর্ক এটা তো স্ট্রিং এখানে, আর নং আর্ক ইজ এটা তো বেসিক্যালি এই স্ট্রিংটাই, আর এই 1টা কোন 1 বলেন তো? স্যার নেক্সট মানে কোন ওয়ানটার কথা জিজ্ঞেস করেছেন স্যার? আমি A+1 যে এই 1টা লাস্টের এই যে 1টা, এটা কোন এই 1টা কোথা থেকে আসছে? স্যার ওই যে প্যারামিটারে 1 পাঠিয়েছি যে সেই কোনটা? জন্য এইটা না পরেরটা? স্যার ফার্স্ট এটা হ্যাঁ। হ্যাঁ। সিমিলারলি দেখেন এটা কিন্তু এরপরে যখন আপনি প্রিন্ট করলেন এই লাইনটা, তখন কি করতেছে, এ কে ইনক্রিমেন্ট করতেছে। আমরা এ প্লাস প্লাস করছি না, বা পাইথনে এই লাইনটা করে অভ্যাস আছে না, এ ইকুয়ালস টু a+1। জি স্যার, So, মানে ওই লুপের ইনক্রিমেন্ট আর কি, ইন্ডেক্স। এখানে লুপের ইনক্রিমেন্ট এর উপর ডিপেন্ডেন্ট না, বাই দা ওয়ে। এই লুপ কিন্তু এর উপর ডিপেন্ডেন্ট না, এ জাস্ট একটা কাউন্টার, ওটা জাস্ট আপডেট করতেছে। এই লুপটা কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত প্যারামিটার অ্যাভেলেবল থাকবে। সো আসিফ পর্যন্ত প্যারামিটার ছিল, লুপ আসিফ পর্যন্ত চলছে। ওকে স্যার, তাহলে আমরা কেন এ কে ইনক্রিমেন্ট করতেছি? এক ইনক্রিমেন্ট করতেছি এই যে 1 নাম্বার আর্গুমেন্ট, 2 নাম্বার আর্গুমেন্ট, 3 নাম্বার আর্গুমেন্ট, 4 নাম্বার আর্গুমেন্ট, নাম্বারটা দেখতে চাচ্ছি। আমি ধরেন লুপের ভিতরে একটা নাম্বারকে ইনক্রিমেন্ট করে দেখতে চাইতে পারি না? তাহলে স্যার সেটাকে আমরা আই দিয়েই লিখতে পারি না, যেহেতু আই হচ্ছে এখানে। আচ্ছা, এইখানে আই দিয়ে কি করতেছে আপনি খেয়াল করেন, ফর আই ইন $**, এখানে হচ্ছে কি, আপনি স্ক্রিপ্টে যেই প্যারামিটার পাস করবেন সেই প্যারামিটারগুলোকে সে ইটারেট করবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি আমি স্যার। স্ক্রিপ্টে যে প্যারামিটার পাস করব সে সেগুলাকে ইটারেট করবে। এই আয়ের কিন্তু রেসপন্সিবিলিটি এইটা না যে আপনার লুপের ইনক্রিমেন্ট হ্যান্ডেল করা, ইফ ইউ নোটিস। সো আমি যদি আরেকবার লিখি, ধরেন এই জায়গাটাতে ধরেন আমি লিখলাম, আমি এখন স্ক্রিপ্টের ভিতরে লিখলাম হাসান, তার মানে আমার এখন লুপটা কি করবে, কতক্ষণ চলবে? এই যে হাসানের পর্যন্ত আর কি সে যেতে হাসান থাকবে, পর্যন্ত 1 চলবে। 1 5। হ্যাঁ, তারপরে সিসি 321 লিখলাম, তারপরে 110 লিখলাম, তাহলে এটা কতক্ষণ চলবে? আনটিল 110, তাই তো? ইয়েস স্যার। সো এই লুপটা ততক্ষণই ঘুরবে যতক্ষণ সে প্যারামিটার পাইতে থাকবে। মেইন কথা হচ্ছে এইটা, যত প্যারামিটার আমি পাস করব এই লুপ ততক্ষণ চলবে। প্যারামিটার পাস না করলে লুপ একবারও চলবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। সো এটা যদি রান করি, দেখেন টোটাল হইতেছে কয়বার চলছে, টোটাল কয়টা আছে প্যারামিটার? 8টা না? হ্যাঁ 8টা পাস 8টা। করছি না? এই যে দেখেন ডলারের পরে হ্যাশ দিলে হইতেছে টোটাল নাম্বার অফ প্যারামিটারটা বলে দেয়। ঠিক আছে, টোটাল নাম্বার অফ প্যারামিটার কয়টা পাস করা হয়েছে এটাও বলে দেয় ডলারের পরে হ্যাশ দিলে। বুঝতে পারছি? বাট স্যার আমরা যখন পাইথনে ফর লুপ করতাম তখন তো আই কে আমরা ইন্ডেক্স হিসেবেও লিখতে ও, পারতাম, তখন যদি এটা তাহলে বাবা আপনি নোটিস করেন নাই, এটা অনেকক্ষণ আগে পড়ায় আসছি। এই যে এটা চাইলে এইভাবে লেখা যায়। ঠিক আছে, এই যে এখানে আপনি চাইলে পাইথনে ফর লুপটা ডিক্লেয়ার করতে পারেন, কন্ডিশনাল দিতে পারেন, কতক্ষণ চালাবেন, ইনক্রিমেন্ট করতে পারেন। বুঝছেন? একটু ডিফারেন্স আছে আর কি। জি স্যার, তাহলে এখানে যদি আমি কত নাম্বার এটা রান হচ্ছে সেটা যদি প্রিন্ট করতে চাই, তখন কি আমি আই কে প্রিন্ট করব? হ্যাঁ, এই ক্ষেত্রে তো আই, তো এই যে দেখেন ইকো আই দিতেছে $। স্যার এই ফর লুপ আর ওই ফর লুপ তো একই, রাইট? ফর লুপ যেটা একটু দেখতেছিলাম। নট সেম এট অল, মানে পারপাসটা তো বুঝতে হবে যে এখানে এই ফর লুপটার পারপাস হচ্ছে কি বলেন তো? এই প্যারামিটারের তে গো থ্রু করা আর কি। প্যারামিটার গো থ্রু করা। আপনি যখন স্ক্রিপ্টের প্যারামিটার গো থ্রু করবেন তখন যে সিনট্যাক্সে লিখবেন, আর যখন আপনি একটা নরমাল ফর লুপ ঘুরাবেন তখন কি সেম সিনট্যাক্স লিখলে হবে? আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। এই যে সেম টাইপের একটা এখানেও আছে, এই যে দেখেন ফর আই ইন $**, এটা আমি আগেই দেখাইতে চাইনি। ঠিক আছে, সো সেম টাইপের জিনিসটা। ঠিক আছে, বুঝাইতে পারছি যে প্রত্যেকটা পারপাস আছে, প্রত্যেকটা ফর লুপ লেখার পারপাস আছে আলাদা, এটা বুঝাইতে পারছি? জি স্যার। এই হচ্ছে বিষয়টা। আচ্ছা, সো এরপরে বাকি কে আছে? বাকি কারোর সাথে কথা বলি? ক্লাসে প্রথম দিন আসলাম। এরপরে হচ্ছে ফাংশনস ক্যান রিটার্ন নিউমেরিক ভ্যালুস ইউজিং দ্য রিটার্ন কমান্ড। সো রিটার্ন কমান্ডে আপনি চাইলে নিউমেরিক ভ্যালু দেখতে পারেন। ইট ইজ প্রিটি সিম্পল আসলে। সে কি করতেছে খেয়াল করেন, 1 নাম্বার এক্সাম্পলটার ভিতরে একটা ফাংশন ডিক্লেয়ার করছে, এটার ভিতরে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে স্ট্রিং,
এই ফাংশনটারে কল দিছে। এখন কোশ্চেন হচ্ছে ফাংশনটারে কল দিলে কি কিছু দেখা যাবে গাইস? এম এ আরাফাত ইসলাম স্যার আছেন? জি স্যার আছি। কেমন আছেন স্যার? এই তো স্যার আলহামদুলিল্লাহ। এখানে আমাকে একটু বলেন তো যে জাস্ট আস্কিং, ভুল হলে সমস্যা নেই, আমি এক্সপ্লেন করব ডিসকাশনের জন্য, যে কথা বলতে বলতে লোনলি লাগতেছে আসলে, বুঝছেন? এনিওয়ে, স্যার আসলে অনলাইন ক্লাস তো কনসেন্ট্রেট করতে পারি না তেমন একটা। অনলাইনে তো মজা, আমি তো অনলাইন ক্লাস পাইলে মাস্টার্স আমি খুব খুশি হই, আমি পড়তাম ভালো মতো। যাই হোক, এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করছে বা মেথড, যেটাই বলি না কেন। এখন এই জায়গাটার ভিতরে দেখেন তো কি হইতেছে, এই মেথডটাকে কল দিছি, এটুকু তো বুঝছি। জি স্যার। মেথড কল দিতে মেথডের আবার দেওয়া লাগে না, ব্র্যাকেট দেওয়া লাগে না। পাইথনে আপনারা খুব ইউজ টু যে একটা মেথড ডিক্লেয়ার করার পরে ওই মেথডটা কল দেওয়ার সময় ওই মেথডের নামের পরে ওই ওপেনিং ক্লোজিং ব্র্যাকেট দেন, যেটা আসলে শেলে রিকোয়ার করে না। সো এখানে কি করতেছে, মেথডটা কল দিলে কি আমি এখন ডেটা দেখতে পারবো স্যার? জি স্যার। এখানে কি এফ লিখলে কি আমি ডেটা দেখতে পারবো? স্যার আমার তো মনে হচ্ছে দেখা পসিবল। আচ্ছা, তাহলে একটা ট্রাই করি। ন্যানো রিটার্ন ডট এসএইচ। সো আমি যদি একটু কপি করি, আরে এটা আবার দিতে হবে না, অ্যাক্সেস এই যে কালপ্রিট। কিছু আসছে? না স্যার। কেন আসলো না? আহ, কারণ আপনার ফাংশনটা আপনি যদি খেয়াল করেন, এখানে কিন্তু জাস্ট একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা, মানে আপনি ফাংশনটা হয়তো নিচে কল দিবেন, বাট এখানে কি ইকো বা কিছু করা আছে যে ফাংশনের লেখা আপনি দেখতে পারবেন? আচ্ছা স্যার, ইকো করা লাগবে না দেখতে হলে? হ্যাঁ, ছোটবেলায় মনে আছে একটা ফাংশন ডিক্লেয়ার করলে যেটা রিটার্ন টাইপ থাকতো, জি ওইটা স্যার। থেকে যদি কোন একটা রেজাল্ট আমাকে প্রিন্ট করে দেখতে হইতো, তাহলে আমি কি করতাম, প্রিন্ট মেথডের ভিতরে সেই ফাংশনটাকে লিখে দিতাম না? জি স্যার। বা যারা জাভাতে করছেন তারা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এর ভিতরে রিটার্ন টাইপ ফাংশনটা লিখে দিতেন। লিখলে কি হতো, ওই মেথডটা দেখায়, ওই মেথডের যে আউটপুট রিটার্ন হতো এটা জাস্ট প্রিন্ট হয়ে যেত। সো এখানেও আমাকে ওই একো জিনিসটা করতে হবে কষ্ট করে। একো এগেইন ভ্যারিয়েবল অ্যাক্সেস করার সময় $সাইন দিব, দেন হচ্ছে var লিখব, var লিখে y দিব, সেভ করে। পাইছি? জি স্যার, এখন দেখা যাচ্ছে। তার মানে এই ফাংশনটা যে কাজ করছে সেটা সে রিটার্ন করতেছে। এরকম ভাবে আপনি রেজাল্ট লিখে $sf এভাবেও লিখতে পারেন, দিস অ্যানাদার ওয়ে, ইটস আপ টু ইউ। সো এরপরে আরো কিছু ওয়ে আছে, ফাংশনের ভিতর আপনি প্রম্পট নিতে পারেন, নিয়ে চেক করতে পারেন যে কি হইতেছে, এটাও একটা অপশন। ফাংশনের ভিতর একটা ফাংশন কল দিতে পারেন, রিকারশন যদি ট্রাই করতে চান, ঠিক আছে? রিকারশন তো পড়ছি 220-তে, নাকি আজকে প্রথম শুনলাম রিকারশনের কথা? মানে বুঝি তো রিকারশন কি জিনিস? জি স্যার, জি স্যার। ঠিক আছে। সো এই জিনিসগুলো আসলে মোস্ট অফ দ্য থিং ডিসকাশনের। ম্যাডাম আর কি কিছু আছে ডিসকাস করার মতো? না, এগুলাই ওভারঅল। আচ্ছা, সো এই হলো সোফার ডিসকাশন। আচ্ছা, এইখানে বেশ কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, ইউ ক্যান ট্রাই, এগুলো একটু করে দেখতে পারেন। এগুলা আই ডোন্ট থিঙ্ক স্টার ল্যাব করাটা খুব একটা দরকার আছে, স্টার ল্যাবটা, বাকিগুলো একটু করে দেখতে পারেন। এইখানে তো আমি দেখাই দিলাম যে আপনি যদি ইজিয়েস্ট ওয়ে চান, WSL ইজ দ্য বেস্ট, ঠিক আছে, হ্যান্ডস ডাউন। এই ভার্চুয়াল মেশিন সেটআপ টেটআপ করার থেকে WSL এ দুইটা টিক দিয়ে সেটআপ করে নেওয়া
is so easy and so comfortable thing to do. So you can try them out. ঠিক আছে? ওকে, তাহলে তো আজকে আর ডিসকাস করার মতো কিছু নাই। সো কারো কোনো কোশ্চেন থাকলে এখন আপনি রেজ করেন যে স্যার আমি এটা কিভাবে করব, বা মানে হোয়াট ইজ হোয়াট। খুব বিগিনার লেভেলের কোশ্চেন হলো সমস্যা নাই, মানে ইউ ক্যান আস্ক মি আর কি আসলে। ও আচ্ছা, এই জায়গাটাতে আসি। এই জায়গাটাতে একটা জিনিস, গ্রেপ কমান্ডের দিকে নাই। সো এই জায়গাটার ভিতরে ফাইলের কিছু লাইন যদি আমি আসলে দেখতে চাই, আই ক্যান ডু দ্যাট। সো ফর এক্সাম্পল আমার কাছে আসলে কি কি ফাইল আছে, এলএস করলাম, দেখি একটা ক্যাট করে দেখি, সিএসসি ওকে। সো আমি যদি চাই যে এই সিএসসি 321 ফাইলের টপে কি আছে এটা একটু দেখতে, সো দেখেন এই হেড করে আসলে দেখাই দিতেছে যে আসলে আমার এই ফাইলে ফার্স্ট লাইনস অফ দা ফাইল এটা আসলে দেখা যায়। আমি চাইলে আরেকটু ইয়ে করতে পারি, হেডের পরে যদি একটা ড্যাশ এন দেই, সো হেড ইনভ্যালিড নাম্বার অফ লাইনস সিএসসি কম্বাইন্ড, output the last n lines instead of last a lines. ওকে, তারপর হচ্ছে ফাইল ভিউইং। সো আমি যদি টেল লিখি, আচ্ছা এটা কি জাস্ট টেল লিখে দিই, আচ্ছা এখানে ইয়ে নাই, লাইন একটাই লাইন আছে, জাস্ট এই কারণে বারবার এটাই আসতেছে। সো ফাইল ভিউইং সর্ট করে দেখা যায়, তা সর্ট দা ফাইল, তারপরে ওয়ার্ড কাউন্ট এটসেট্রা এগুলো দেখা যায়, ডব্লিউসি। সো দেখেন দেখাইতেছে যে কি কি আছে, বাইট নাম্বার, ওয়ার্ড নাম্বার, নিউ কাউন্ট মানে নিউ লাইন কাউন্টস এন্ড এটসেট্রা এগুলো সব দেখাচ্ছে। দেখেন 4 17 82। এরপরে এগুলা জাস্ট এলিয়াস, এগুলা ট্রাই করতে পারেন যে কি করে প্রিন্ট দা নিউ লাইন কাউন্টস, 4টা নিউ লাইন আছে, ঠিক আছে, ওটাই দেখাইতেছে যে এই যে ফাঁকা জায়গা, এই যে এখানে একটা আছে, 4টা নিউ লাইন দেখাচ্ছে। প্রিন্ট দা ওয়ার্ড কাউন্ট, যদি ওয়ার্ড কাউন্ট দেখতে চাই তাহলে ডাব্লিউ, সো দেখাইতেছে 17টা ওয়ার্ড আছে এই ফাইলের ভিতরে। পাইপিং করে কোন একটা টেক্সট ইনপুট চেঞ্জ করা যায়। তারপরে গ্রেপ কমান্ড দিয়ে বেসিক্যালি একটা পার্টিকুলার টেক্সটকে খুঁজে বের করা যায়, ঠিক আছে। গ্রেপ কমান্ড দিয়ে we can try to find out something that is actually important. For example, if I try to grep a hello wordটা খুঁজে পেতে চাই, সো দেখেন ও হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে হ্যালো খুঁজে পাইছে, এটাকে মার্ক করা শুরু করছে, ঠিক আছে। আপনি আবার কেস ইনসেনসিটিভ সার্চ করতে পারেন যে কেস আমার কাছে কোনো ম্যাটার না। তারপর আপনি কাউন্ট দেখতে পারেন যে এইখানে আপনি কয়বার এই জিনিসটা পাইছেন। সো হ্যালো ওয়ার্ডটা পুরো টেক্সটের ভিতরে একবারই আছে। রেগুলার এক্সপ্রেশন, ডিসপ্লে দা নাম্বার লাইন ম্যাচ এগুলা চেক করতে পারেন। ফাইন্ড দিয়ে হচ্ছে একটা পার্টিকুলার ফাইল আছে কিনা এটা আপনি খুঁজতে পারেন। সো দ্যাটস অল। আচ্ছা মিস, এইখান থেকে যদি ওনাদের কোনো এক্সামে কিছু থাকবে বা কি কিছু, এটা যদি আপনার আরো কিছু ডিটেলস থাকে ইউ ক্যান শেয়ার অ্যাকচুয়ালি। ওকে, সো বেসিক্যালি আপনাদের ফার্স্ট যেই ল্যাব অ্যাসেসমেন্টটা হবে সেটা হচ্ছে এই বাক্সে যেই কন্টেন্টগুলো দেওয়া আপনার সি প্রোগ্রামিং এর বেসিক্স, দেন বেসিক শেল কমান্ডস এর উপর প্রথম অ্যাসেসমেন্টটা হবে, যেটা মোস্ট প্রবাবলি 5th উইকে হবে। সো আরো 2টা ল্যাবের পরে, সো ওই অ্যাসেসমেন্টে বেসিক্যালি এই 2টা টপিক থেকে কিছু কোয়েশ্চেন্স আসবে, ওই দিন শুধু অ্যাসেসমেন্টই হবে। সো বাক্সের কন্টেন্টগুলো আপনারা কাইন্ডলি একটু ফাস্ট দেখে ফেলেন, কারণ নেক্সট ল্যাবে আমরা যখন সিস্টেম কল স্টার্ট করব তখন আপনাদের সি এর বেসিক বা ওখানে শেলের যে রান কিভাবে করে, কম্পাইল কিভাবে করে, বা ফাইল ক্রিয়েশন
ওগুলা ম্যানিপুলেট কিভাবে করে এগুলো না জানলে নেক্সট ল্যাবটা বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। আজকে স্যার অনেক কিছুই কভার করে দিয়েছেন যেগুলা অ্যাকচুয়ালি বাক্স থেকে হচ্ছে আপনাদের দেখার কথা ছিল। সো ওগুলা একটু এক্সামের আগে বা নেক্সট ল্যাবের আগে কাইন্ডলি দেখে নিন। আর অ্যাটেন্ডেন্স, এইটুকু। ওকে থ্যাংক ইউ ম্যাডাম। আর অ্যাটেন্ডেন্স কিন্তু আসলে ম্যান্ডেটরি, হ্যাঁ। সো আপনারা একটু কাইন্ডলি একটু মেক শিওর করেন যে আপনারা আসলে অ্যাটেন্ডেন্স আসলে প্রপারলি করতেছেন। আমরা এখন একটু অ্যাটেন্ডেন্সটা নিব, জাস্ট এ মিনিট।